আমার বড় মামা যিনি সিঙ্গাপুরে থাকেন তিনি এসেছিলেন। ওকে ডেকে বললেন, চাকরিটা পাওয়া যায় কিনা দেখো, না পাওয়া গেলে বিকল্প কিছু চিন্তা করো, ছোটাছুটি করো, চুপচাপ বসে থাকলে তো হবে না। ও কি বললো জানেন? ও বলল, হিমুকে বলেছি, ও সব ব্যবস্থা করে দেবে। আপনি কি কিছু করতে পেরেছেন? চেষ্টা করছি। ভাইয়ে বলে, চেষ্টায় কিছু হবে না, আর হলেও ওই চাকরি টিকবে না। সাব হিউম্যান স্পেসিসকে কে চাকরিতে রাখবে? দুদিন পর আবার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে। আপনার ভাইয়ার কথা ঠিক না। ভাইয়ার সব কথা ঠিক হয়। ভাইয়া না ভেবেচিন্তে কিছুই বলেন না। এই বিয়েতে ভাইয়ার কোনো মত ছিল না। ভাইয়া ওকে দেখেই বুঝেছিল যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। ভাইয়ার কথা আমাদের পরিবারের কেউ ফেলে না। তারপরও কি করে যে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ভাইয়া বলল, তোর হাজব্যান্ড কি করে? চাকরি টাকরি কিছু করে? বেশি দিন চাকরি করার কথা না, দেখবি হুট করে চাকরি চলে যাবে, তুই পড়বি 10 হাত পানির নিচে। হলোও তাই। রফিককে ছেড়ে দেওয়ার পরামর্শ কি আপনার ভাই এখনো দিচ্ছেন? এখন সবাই দিচ্ছে। আমার মামা সেদিন বললেন, মামা খুব বড় লোক তো, তার কথা কেউ ফেলবে না, বড় লোকদের অন্যায় কথাও সবার কাছে ন্যায় হয়ে যায়। তাহলে তো সমস্যা, শুধু সমস্যা, বিরাট সমস্যা। ভাইয়া বলেছিলেন, তোর এখনো ছেলেপুলে হয়নি, তুই একা আছিস, কোনো বন্ধন নেই, এখনো তুই অন্য ভালো চিন্তা করতে পারিস, নয়তো পরে খুব আফসোস করবি। তোর হাজব্যান্ড মানুষ না, সাব হিউম্যান স্পেসিস। তার বুদ্ধি শিম্পাঞ্জির বুদ্ধির চেয়ে খানিকটা বেশি। এখনো সময় আছে। কিসের সময় আছে? আলাদা হয়ে যাওয়ার সময়। ভাইয়া বলেছে, একটা হাফম্যানের সঙ্গে জীবন কাটাতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কি ধারণা রফিক হাফম্যান? আমি জানি না, তবে ভাইয়া সবসময় সত্যি কথাই বলে। রফিক কি আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে না? ও কি করে ভালোবাসতে হয় তাই তো জানে না। চুপচাপ বসে থাকা কি ভালোবাসা? তবু ভাইয়াকে আমি মিথ্যা করে বলেছি ও আমাকে প্রচন্ড ভালোবাসে। ভালোবাসার কথা বড় ভাইকে বলা লজ্জার ব্যাপার, তবু বললাম। তিনি কি বললেন? ভাইয়া বলল, কুকুর বিড়ালও তো মানুষকে ভালোবাসে, ভালোবাসা কোনো ব্যাপার না। আপনি আলাদা হয়ে যাবার কথা ভাবছেন না তো? যখন ভাইয়ার কথা শুনি তখন তার কথাই ঠিক মনে হয়, আবার যখন ওকে দেখি তখন মায়া লাগে। আমি জ্যোতির দিকে খানিকটা ঝুঁকে এসে বললাম, একটা গোপন কথা বলছি। আপনাদের দুজনের একসঙ্গে থাকা ভয়ঙ্কর জরুরি। জরুরি কেন? আপনাদের দুজনকে নিয়ে প্রকৃতি বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় আপনারা জন্ম দেবেন এমন একটি শিশু যে ভুবন বিখ্যাত হবে। জ্যোতি একই সঙ্গে অবিশ্বাসী এবং আনন্দিত গলায় বলল, এইসব কে বলল আপনাকে? কেউ বলেনি। আমি অনুমান করেছি আপনাদের দুজনের চরিত্রের কোনো মিল নেই, আবার একই সঙ্গে অসম্ভব মিল। ও আপনাকে যে পরিমাণ ভালোবাসে আপনিও তাকে ঠিক সেই পরিমাণ ভালোবাসেন, আবার ভালোবাসেন না। আবার দুজনের চরিত্রে এক ধরনের নির্লিপ্ততা আছে, যেন কোনো কিছুতেই কিছু চোরের টিভি নিয়ে যাওয়া এবং বাড়ির প্রধান ব্যক্তির মৃত্যু, দুটি ঘটনা আপনাদের কাছে একরকম। মায়ের মৃত্যুকে রফিক নিশ্চয়ই কান্নাকাটি করেনি? না, করেনি। আপনি যে নিজ থেকে চলে এসেছেন এই নিয়েও সে নিশ্চয়ই কোনো মাতামাতি করেনি। মাতামাতি করার স্বভাব না। মা মারা গেছে, এক ফোঁটা চোখের জল নেই, আরাম করে ঘুমুচ্ছে। আপনিও শুয়ে পড়ুন। 3 দিন 3 রাত ঘুম হয়নি, নিশ্চয়ই আপনারও ঘুম পাচ্ছে। আর আমার কথা হেলাফেলাই করে ফেলে দেবেন না। আমার ইনটিউশন ক্ষমতা খুব ভালো। আপনাদের দুজনের ব্যাপারে যা বলছি তা শুধু অনুমান করে বলছি না, ইনটিউশন থেকে বলছি। আপনি ওকে ছেড়ে যাবেন না। ছেড়ে তো যাচ্ছি না, ছেড়ে যাবার কথা বলছেন কেন? রফিকের চাকরি বাকরি নেই, ও এখন নানান অভাব অনটনের মধ্যে থাকবে। আপনার ভাইয়া ক্রমাগত তাকে বুঝিয়ে বলবেন, এজন্যই বলছি। প্রকৃতির সুন্দর একটা পরিকল্পনা নষ্ট করা ঠিক হবে না। জ্যোতি গম্ভীর গলায় বললেন, পরিকল্পনা যদি প্রকৃতির হয় তাহলে তো প্রকৃতিই সেই পরিকল্পনা নষ্ট হতে দেবে না। প্রকৃতি তার পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা খানিকটা করে, বেশি না। দুজন স্বাধীন মানুষকে প্রকৃতির দড়ি দিয়ে পাশাপাশি বেঁধে রাখবে না। জ্যোতি কিছুক্ষণ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থেকে খিল খিল করে হেসে উঠল। রফিকের ঘুম ভাঙলো হাসির শব্দে। সে বিছানা ছেড়ে উঠে এলো। আমাকে দেখে মোটেও বিস্মিত হলো না, যেন এটাই স্বাভাবিক। বসতে বলল, দুঃস্বপ্ন দেখেছি। আমি হাই তুলতে তুলতে বললাম, তুই মোটেই দুঃস্বপ্ন দেখিসনি। সুবে সাদেকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। রফিক শুকনো মুখে বলল, আমি তো দেখলাম, মাকে স্বপ্নে দেখলাম। মা বলল, এই রফিক, তোর তো চাকরি বাকরি কিছু হবে না, তুই খাবি কি? বৌমার সঙ্গে থাকলেও একটা কথা ছিল, সেও থাকবে না। আমি আবার বললাম, সুবে সাদেকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না, তোর ঠিকই চাকরি হবে, আর জ্যোতিও তোকে ছেড়ে যাবার কথা না। স্বপ্নটা এত স্পষ্ট, মা আমার বিছানার পাশে বসেছিল, আমার বা হাতটা ধরেছিল। জ্যোতি আবারও খিলখিল করে হেসে উঠল। কে বলবে আজই এই বাড়িতে একজন মানুষ মারা গেছে? হাসির শব্দে আকৃষ্ট হয়ে বোধহয় বিড়ালটা ঘরে ঢুকেছে।
সম্ভবত সে বুঝতে পেরেছে এ বাড়িতে আর মৃতের কোনো ছায়া নেই। পত্রিকার প্রথম পাতায় খবর ছাপা হয়েছে, শিরোনাম মন্ত্রী অপসারিত, তদন্ত টিম। মোবারক হোসেন সাহেবের যে ছবি ছাপা হয়েছে তা দেখে সবার মনে হতে পারে তিনি অপসারিত হবার কারণে খুব আনন্দ পাচ্ছেন। তার মুখ হাসিতে ভরা, ডান হাতের দুটো আঙুল বিজয়ের ভি চিহ্ন দেখাচ্ছে। সাংবাদিকদের রসবোধ প্রবল, বেছে বেছে এই ছবিটাই তারা চেপেছে। ভিতরের খবরের সঙ্গে বিজয়ের চিহ্ন ভি এর কোনো সম্পর্কই নেই। খবর হলো, মোবারক হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার এই সমস্ত অভিযোগ তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রীর পাসপোর্ট আটক করা হয়েছে এবং তার দেশ ত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জমাট খবর, বিশেষ প্রতিবেদকের নেয়া ইন্টারভিউ ছাপা হয়েছে। প্রতিবেদক: আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি? মোবারক: 48 ঘন্টা পর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন? প্রতিবেদক: খবর শোনার পর আপনার মনের অবস্থা কি হয়েছিল? মোবারক: বিস্মিত হয়েছিলাম। প্রতিবেদক: দুঃখিত হননি? মোবারক: দুঃখিত হবার কারণ ঘটেনি, মন্ত্রিত্ব তেমন লোভনীয় কিছু না। প্রতিবেদক: মন্ত্রিত্ব লোভনীয় না হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে, তদন্ত হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে। মোবারক: হতে পারে বলছেন কেন? অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হওয়াটা কি অবশ্যম্ভাবী নয়? প্রতিবেদক: আপনার কি ধারণা অভিযোগ প্রমাণিত হবে? মোবারক: অভিযোগ কি তাই তো এখনো জানি না, জানলে বুঝতে পারতাম অভিযোগ প্রমাণিত হবে কিনা। প্রতিবেদক: আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, এটা কি সত্য? মোবারক: সত্য নয়, আমার পাসপোর্ট আমার সঙ্গেই আছে, সঙ্গে না থাকলেও কোনো ক্ষতি ছিল না, এই মুহূর্তে দেশের বাইরে যাবার আমার কোনো ইচ্ছাও নেই। প্রতিবেদক: বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যাখ্যা কি? মোবারক: ভুল বোঝাবুঝি হয়েছে, এর বেশি কিছু না। প্রতিবেদক: আপনি রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন, এটা কি সত্যি? মোবারক: আমি নিজে কি ভাবছি না ভাবছি তার চেয়ে সাংবাদিকরাই বেশি জানেন বলে আমি সবসময় লক্ষ্য করেছি, কাজেই কিছু বলতে চাচ্ছি না। ইন্টারভিউ শেষ হলেও স্টোরি শেষ হয় না। প্রতিবেদক এর পরে আরো কিছু লিখেছেন, যেমন প্রাক্তন মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার গ্রহণকালে খুব হাসি খুশি দেখাচ্ছিল, যদিও এই আপাত খুশির পুরোটাই যে অভিনয় তা বুঝতে কষ্ট হচ্ছিল না, কারণ এই প্রতিবেদক জানতে পেরেছেন রাজনৈতিক সংকটের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মহোদয়ের পারিবারিক জীবনেও সংকট দেখা যাচ্ছে। তার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ নিখোঁজ, ব্যাপক অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাক্তন মন্ত্রী মহোদয়কে তার পুত্র সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, নিতান্ত এই ব্যক্তিগত বিষয়ে আমি আপনার সঙ্গে আলাপ করব না। প্রাক্তন মন্ত্রী মহোদয়ের স্ত্রীও গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি গুলশানের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। প্রাক্তন মন্ত্রীর একমাত্র কন্যাও মানসিকভাবে অসুস্থ, তিনি দীর্ঘদিন যাবৎ একজন মনোবিশ্লেষক চিকিৎসকের চিকিৎসাধীন। জানা গেছে তার অসুস্থতা সম্প্রতি আরো বৃদ্ধি পেয়েছে। খবরের কাগজের কোনো খবর দ্বিতীয়বার পড়া যায় না, এটাই আমি দ্বিতীয়বার পড়লাম। দ্বিতীয়বার পড়ে মনে হলো প্রতিবেদককে সাক্ষাৎকারের বিশেষ সুবিধা করতে পারেনি। মোবারক হোসেন সাহেব তাকে কোন ঠেসা করে ফেলেছিলেন, সেই শোধ নিয়েছেন তিনি কন্যার অসুস্থতার খবর দিয়ে। সত্যের সঙ্গে খানিকটা মিথ্যা ঢুকিয়ে দিয়েছেন। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা মিশিয়ে দাও, দেখবে মিথ্যাটা সত্য বলে মনে হবে। কেউ এই মিথ্যা আলাদা করতে পারবে না, কিন্তু 10টি মিথ্যের মধ্যে যদি একটি সত্য মিশাও তাহলে কিন্তু সত্য সত্যই থাকবে, মিথ্যা হবে না। এটা আমার বাবার বাণী নয়, এটা আমার নিজের কথা। এসব এখনো পরীক্ষার পর্যায়ে আছে, পরীক্ষা শেষ হলে আমি যদি পুরোপুরি নিশ্চিত হই তাহলে লিখে ফেলা যাবে। মোবারক হোসেন সাহেবের বাড়িতে একবার যাওয়া দরকার, কখন যাব বুঝতে পারছি না, সবচেয়ে ভালো হয় গভীর রাতে উপস্থিত হলে। রাত 10টায় কোনো বিশিষ্ট ব্যক্তির বাড়িতে গেলে সম্ভাবনা প্রায় যে বলা যায় এই রাতে উনি কারোর সঙ্গে দেখা করবেন না। 11টার দিকে গেলে বলা হবে উনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু রাত 1টায় উপস্থিত হলে সম্ভাবনা প্রায় 99% যে ব্যক্তি উদ্বিগ্ন মুখে উঠে আসবেন, কাজেই গভীর রাতের দিকে যাওয়াই ভালো। আমি পাঞ্জাবি গায়ে দিলাম, বড় ফুফার অফিসে যাব, মাসের 1 তারিখ। টাকাটা নিয়ে আসা দরকার, টাকা পেলে এ মাসেও ফুফার বাড়িতে যাব না। ফুফা অফিসে ছিলেন, আমাকে দেখে বিরস গলায় বললেন, এসো এসো, মনে মনে তোমাকে এক্সপেক্ট করছিলাম। টাকা নিতে এসেছি ফুফা। বুঝতে পারছি, টাকার কথা সবারই মনে থাকে, সংসার ত্যাগী সাধু সন্ন্যাসীদের সবচেয়ে বেশি মনে থাকে। বসো, চা খাও। আপনার সামনাসামনি বসবো? না, খানিকটা দূরে বসবো। সামনেই বসো।
আপনি ভালো আছেন তো ফুপা? ভালো আছি, বাসার অন্য সবাইও ভালো আছে। কাজেই সামাজিক প্রশ্ন উত্তর পর্ব শেষ। চা কি এখন দিতে বলবো? কফি দিতে বলুন। বড় দরের কোনো অফিসারের কাছে গেলে কফি খেতে ইচ্ছে করে। ইচ্ছে করলেও খেতে পারবে না, কফি নেই। বেশ, তাহলে চা। ফুপা চায়ের কথা বললেন। তার সেক্রেটারিকে বললেন, খানিকক্ষণ ব্যস্ত থাকবেন, কেউ যেন না আসে। ফুপার মুখ থেকে বিরস ভাবটা কেটে যেতে শুরু করেছে। হিমু: জি স্যার। ফুপা ভুরুকুচকে বললেন, স্যার বলছো কেন? তোমার উদ্ভট ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না। আমি তোমাকে গোটা 10 প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যায় না। আমি এমন ভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়ে জবাব দেওয়া যায়। ফুপা, কিছু কিছু ক্ষেত্র আছে যখন হ্যাঁ না দিয়ে জবাব দিতে গেলেও জবাব সম্পূর্ণ হয় না। যেমন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি যার উত্তর হ্যাঁ না দেওয়া সম্ভব না, কিন্তু জবাব হয় না। উদাহরণ দাও। যেমন ধরুন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে যেমন চুরি করতেন এখনো কি করেন? এর উত্তর হ্যাঁ না দিয়ে হবে। আপনি যদি বলেন না, তার মানে হবে আপনি চুরি করেন না ঠিকই, কিন্তু আগে করতো। জি ফুপা। চুপ করলাম। তোমার টাকা আলাদা করে রেখেছি, নিয়ে যাও। থ্যাঙ্কস। চা দিয়ে গেছে। ফুবা গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছেন। মনে হচ্ছে ওষুধ খাচ্ছেন, অথচ চাটা ভালো হয়েছে। এসি লাগানো ঠান্ডা ঘরে বসে গরম চা খাওয়ার আনন্দই আলাদা। হিমু: জি। তুমি কি মিথ্যা কথা বলো? আগে কম বলতাম, এখন একটু বেশি বলি। কেন বলো? একটু পরীক্ষা করছি ফুপা। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা বলে পরীক্ষা করছি সত্যের ক্ষমতা কেমন। এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। থামো। আমি থামলাম। ফুপা ড্রয়ার থেকে খাম বের করলেন। তিনি টাকা ঠিকই আলাদা করে রেখে দিয়েছেন। খামের উপর আমার নাম লেখা। হিমু: জি। মিথ্যা বলবে না। যা জিজ্ঞেস করবো সত্যিই জবাব দেবে। তুমি আমার বাড়িতে যাওনি ঠিকই, কিন্তু আমার ধারণা বাদল এর মধ্যে কয়েকবার তোমার সঙ্গে দেখা করেছে। সত্যি না মিথ্যা? আংশিক সত্য। কয়েকবার আসেনি, একবার এসেছে। তবে বেশিক্ষণ ছিল না, অল্প কিছু সময় ছিল। আমার এই আধা ঘন্টায় তুমি তাকে গাছ বিষয়ে কোনো বক্তৃতা দিয়েছ। আপনার ধারণা সত্যি। আমি গাছের রোগ নিরাময়ের ক্ষমতার কথা ওকে বলেছি। আফ্রিকান জুলু জাতির মধ্যে এক ধরনের নিয়ম প্রচলিত। গুরুতর অসুস্থ কোনো মানুষ শেষ চিকিৎসা হিসেবে স্বাস্থ্যবান কোনো গাছকে জড়িয়ে ধরে দিনের পর দিন পড়ে থাকে। তাদের ধারণায় এতে গাছ তাকে জীবনী শক্তি দেয়। প্রায় সময়ই দেখা যায় স্বাস্থ্যবান গাছটা রোগাগ্রস্ত হয়, মানুষটা সেরে ওঠে। ফুফা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমিও তাই ধারণা করেছিলাম। ও আইডিয়া তোমার কাছ থেকে পেয়েছে। কয়েকদিন ধরেই দেখছি ও আমাদের বাড়ির পিছনের আম গাছটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কি? জবাব দেয় না, হাসে। ওর তো কোনো অসুখ বিসুখ নেই, শুধু গাছ জড়িয়ে ধরে আছে কেন? অসুখ বিসুখ নেই বলছো কেন? অসুখ তোর মাথায়, ওর ব্রেন ডিফেক্ট। আমি নিচু গলায় বললাম, ব্রেন ডিফেক্টের ক্ষেত্রে গাছ চিকিৎসা লাভ হবে কিনা কে জানে। কাজ হলে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। দেখা যাবে বাদল সুস্থ হয়ে গেল, কিন্তু গাছটা হয়ে গেল ব্রেন ডিফেক্ট। হেমু, তুমি কি আমার সাথে রসিকতা করছো? জি না ফুপা, আমি সিরিয়াসলি ভাবছি গাছের ব্রেন ডিফেক্ট হয় কিনা। যদি হয় তাহলে গাছ কি করে? শোনো হেমু, তোমার কাছে আমি আরেকটা প্রপোজাল দিচ্ছি। দিন। তুমি এই মেস ছেড়ে দিয়ে অন্য কোনো মেসে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500 বদলে আমি তোমাকে 1000 করে টাকা দেব। শুধু তাই না, আই উইল রিমেইন এভার গ্রেটফুল। ছেলেটাকে তোমার ইনফ্লুয়েন্স থেকে বাঁচাতে হবে। সবচেয়ে ভালো হয় যদি তোমাকে সারিয়ে তোলা যায়। এতে সমাজের একটা উপকার হতো। আচ্ছা, তুমি কি বিয়ে টিয়ে করে সংসারী হবার কথা ভাবো? তাই ভাবি। তাহলে বিয়ে করে ফেলো। বিয়ের যাবতীয় খরচ সব আমি দেব। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করো, আমি মেয়েটার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থাও করে দেব। তোমরা দুজন আমার বাড়িতে থাকতে পারো। 2 তলার 2টা ঘর আমি তোমাদের জন্য ছেড়ে দেব। ধীরে সুস্থে তোমরা আলাদা সংসার শুরু করতে পারবে। প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা। আমি শুধু প্রস্তাব দিচ্ছি না, আই মিন ইট। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে, রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? বুঝতে পারছি না, কখনো জিজ্ঞেস করিনি। তাহলে জিজ্ঞেস করো, এখনই করো। টেলিফোন নাম্বার জানা আছে? আছে। দেন কল হার, আকসার। ফুপা টেলিফোন সেট এগিয়ে দিলেন। আমি হালকা গলায় বললাম, এত তারা কিসের ফুপা? তারা আছে, তুমি টেলিফোন করো। আমার সামনে কথা বলতে তোমার যদি অস্বস্তি বোধ হয়, আমি উঠে যাচ্ছি। আপনাকে উঠতে হবে না। রূপাকে পাওয়া গেল। আমি গম্ভীর গলায় বললাম, কেমন আছো রূপা? সে অনেকক্ষণ কোনো কথা বলল না। হ্যালো রূপা, বলো। শুনছি। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। কিরকম ভালো? বেশ ভালো। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে?
জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো কোনো জরুরি কাজ থাকার কথা না। রেগে রেগে কথা বলছো কেন রূপা? রেগে রেগে বলে কথা বলার কারণ আছে, তাই রেগে রেগে বলছি। তুমি তোমার আস্তানা আবার বদলেছো। পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব। তুমি যে ঘরে থাকতে সেখানে গুন্ডা ধরনের এক লোক লাল রঙের একটা হাফ প্যান্ট পরে শুয়েছিল। আমি হতভম্ব, কি যে ভয় পেয়েছিলাম। তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলের ব্যাপারটা জানানো? অবশ্যই উচিত ছিল। তোমার কি উচিত ছিল না আমার জন্মদিনে আসা? আমি রাত 11টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। থাক ওসব কথা, এখন তোমার জরুরি কথা বলো। রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছো? কি বললে? তুমি কি বিয়ে টিয়ের কথা ভাবছো নাকি? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? আমি জানতে চাচ্ছিলাম, আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে? অল্প কথায় উত্তর দাও, কুইজ ধরনের প্রশ্ন, হ্যাঁ অথবা না। রূপা শীতল গলায় বললেন, তোমার এই জাতীয় রসিকতা আমার ভালো লাগে না। তুমি যে জীবন যাপন করো তাতে এই ধরনের রসিকতা হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে, কিন্তু আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন দিয়ে করতে পারো, আমি পারি না। তুমি আসলে প্রশ্নের উত্তরটাই দাওনি। সত্যি যদি উত্তর শুনতে চাও তাহলে বলছি, তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরেও রাজি হব। আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা। আচ্ছা রূপা, রাখি কেমন? টেলিফোন নামিয়ে আমি করুণ চোখে ফুপার দিকে তাকালাম। ফুপা বললেন, মেয়ে কি বলল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হেসে ফেললো। এখনো বোধহয় হাসছে। আপনার কথায় টেলিফোন করতে গিয়ে আমি একটা লজ্জার মধ্যে পড়লাম। রূপা এমন ভাবে হাসছে যেন পাগলের প্রলাপ শুনলো। ফুপা, আজ উঠি। ফুপা ক্লান্ত গলায় বলল, আজ তারিখ কত? আজ হলো আপনার দিন তারিখ কি সব মুখস্থ থাকে? সব দিন থাকে না, আজকেরটা আছে। আজ পূর্ণিমা, প্রতিবাদ শুরু হবে। প্রতিবাদ ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম তার আগে ফুফা আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। আসলেই অনেকদিন পূর্ণিমা দেখা হচ্ছে না। জ্যোৎস্না রাতে পথে বের হলেই পূর্ণিমা দেখা যায় না, তার জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন। পূর্ণিমা দেখতে হলে শরীরে হালকা করতে হয়। সারাদিন কখনো গুরু ভোজন করা যাবে না, অল্প আহার, ফলমূল, দুধ। দিনে কখনো চোখ মেলা যাবে না, সূর্যালোক দেখা বা গায়ে রোদ লাগানো পুরোপুরি নিষিদ্ধ। চাঁদ আকাশের মাঝামাঝি পর্যন্ত উঠলে তবেই চোখ মেলা যাবে। তবে তার আগে বরফ শীতল পানিতে গোসল করে নিতে হবে। পূর্ণিমা দেখতে হবে বনে গিয়ে। আশেপাশে ইলেকট্রিকের আলো, কুপির আলো বা মোমের আলো কিছুই থাকতে পারবে না। জ্যোৎস্না দেখা যাবে, তবে চাঁদের দিকে একবারও তাকানো যাবে না। সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না। এমন কঠিন নিয়ম কারণে এখনো জ্যোৎস্না দেখা হয়নি। তাছাড়া এভাবে জ্যোৎস্না দেখা দুর্বলচিত মানুষের জন্য নিষিদ্ধ। এরা সৌন্দর্যের এই রূপ সহ্য করতে পারবে না। প্রচন্ড ভাবাবেশ হবে, যার ফল হবে সুদূর প্রসারী। জ্যোৎস্নার অলৌকিক জগতে একবার ঢুকে গেলে লৌকিক জগতে ফিরে আসা নাকি কখনো সম্ভব না। খুব শিগগিরই এক রাতে জ্যোৎস্না দেখতে যাব। এদিকের কাজটা একটু গুছিয়ে নেই, রফিকের সমস্যাটা মিটে যাক। মনে অশান্তি রেখে চন্দ্র স্নাত পৃথিবী দেখার কোনো নিয়ম নেই। বেল টিপতেই মোবারক হোসেন সাহেব নিজেই দরজা খুলে দিলেন। সহজ গলায় বললেন, এসো হিমু। যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যায়ে ওঠা খুব কঠিন, কিন্তু নেমে আসাটা অত্যন্ত সহজ। মোবারক সাহেবকে দেখে তাই মনে হচ্ছে। ওনার পরনে সাদা লুঙ্গি, খালি গা, কাঁধে ভেজা গামছা। তিনি সহজ গলায় বললেন, শরীরটা তেতে আছে, ভিজে গামছা দিয়ে রাখলাম, এতে শরীর ঠান্ডা থাকে। না, কোনো খবর নেই, আপনার খবর নিতে এসেছি। আমার খবর নেওয়ার জন্য তো বাড়িতে আসার দরকার পড়ে না। পত্র পত্রিকায় রোজই কিছু না কিছু বেরোচ্ছে। পত্রিকা পড়ো না? মাঝে মাঝে পড়ি। আমার খবর সব আপ টু ডেট, জানো তো? কিছু কিছু জানি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এটা জানো? না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বুদ্ধিমান লোক মাঝে মাঝে প্রথম শ্রেণীর বোকার মতো কাজ করে। আমিও তাই করেছি। টাকা পয়সা অনেক ব্যাংকেই ছিল আমার নিজের নামে। কিছু যে অন্যের নামে রাখা দরকার, কিছু ক্যাশ দরকার, এটা কখনো মাথায় আসেনি। আপনার ব্যাংকে কত টাকা আছে? জবাব দেবার আগে মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলেন, 5 কোটি টাকার মতো। আমরা ঠিক আগের মতো বারান্দায় বসলাম। মোবারক হোসেন সাহেব ইজি চেয়ারে শুয়ে মোড়ায় পা তুলে দিলেন। তিতলিকে ডেকে বললেন, টক দই দিতে। হেমু, জি স্যার। 5 কোটি টাকা আছে জানার পরও তুমি দেখি তেমন অবাক হওনি। 5 কোটি টাকা যে কত টাকা সে সম্পর্কে বোধহয় তোমার ধারণা নেই। অনেক টাকা, তা তো বুঝতে পারছি। পারছো বলে মনে হয় না। অনেক তো বটেই, সেই অনেকটা কত অনেক তা কি জানো? 5 কোটি টাকা দিয়ে কি কি করা যায় বলো তো?
5 কোটি দেশলাই কেনা যায়, একটা দেশলাইয়ের দাম 1 টাকা। তবে একসঙ্গে এত টাকার দেশলাই কিনলে কিছুটা বোধহয় সস্তায় দেবে, 8 আনা পিস পাওয়া যেতে পারে। তাহলে 10 কোটির দেশলাই কেনা যাবে। এই জীবনে আর দেশলাই কিনতে হবে না। তুমি ব্যাপারটা ফানি সাইডে নিয়ে যাবার চেষ্টা করছো। ফানি সাইডে নেবার দরকার নেই। 5 কোটি টাকা যে কি পরিমাণ টাকা আমি অন্যভাবে তোমাকে ধারণা দেই। ধরো টাকাটা তুমি যদি শুধু ব্যাংকে রেখে দাও তাহলে কি হবে? 15% রেটে ইন্টারেস্ট কত আসে মনে মনে হিসাব করতে পারো? 5 টাইমস 50 ডিভাইডেড বাই। আমি তাকিয়ে আছি। মোবারক হোসেন সাহেব চোখ বন্ধ করে হিসেব করে যাচ্ছেন। তিতলি তখন এসে বলল, বাবা দই নাও। তখন বিরক্ত মুখে চোখ মেললেন। তার হিসেবে গন্ডগোল হয়ে গেছে। অসময়ে আসার জন্য তিনি তিতলি বলল, বাবা আমি তোমাদের সঙ্গে বসবো। আমাদের সঙ্গে বসার দরকার কি? বারান্দায় চা দিতে বলেছি, এই জন্যই বসতে চাচ্ছি। সে আমার মুখোমুখি চেয়ার টেনে বসলো। বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমাকে বলল, ভাইয়ার কোনো খোঁজ পেয়েছেন? না। খোঁজার চেষ্টা করেছেন? না, তাও করিনি। এই সত্যি কথাটা যে বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এসেছেন কি জন্য? আমাদের দুর্দশা দেখতে? আমি সহজ গলায় বললাম, আমি আসলে একটা সুপারিশ নিয়ে এসেছি। একজনের চাকরি বিষয়ে একটা সুপারিশ। আমার এক বন্ধুর চাকরি চলে গেছে, পুরোপুরি এখনো যায়নি, সামান্য সুতায় ঝুলছে। আপনার বাবার সুপারিশে হয়তো চাকরিটা হবে। তিতলি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মোবারক হোসেন সাহেব কৌতূহলী গলায় বললেন, তুমি কি সত্যি সত্যি সুপারিশ নিয়ে এসেছো? জি স্যার, সবাই তো মন্ত্রিত্ব থাকাকালীন নানান সুপারিশ নিয়ে আসে। আমি এসেছি যখন আপনার মন্ত্রিত্ব নেই, কিছুই নেই। তুমি তাহলে জেনে শুনেই এসেছো যে আমার সুপারিশে কাজ হবে না? তা নয় স্যার, আমি জানি আপনার সুপারিশে এখন অনেক বেশি কাজ হবে, কারণ সবাই জানে আপনি আবার স্টেজে আসবেন। আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও এখনো কেউ জানে না, নোবডি, তবু ভবিষ্যতের কথা ভেবে তারা আপনাকে খুশি রাখবে। যার সুপারিশ করতে এসেছো তার নাম কি? সুপারিশ কার কাছে করতে হবে? আমি পকেট থেকে কাগজ বের করতে করতে বললাম, এখানে সব লেখা আছে স্যার। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর নাম রফিক। তুমি বসো, আমি টেলিফোন করে দেখি। তোমার কথা সত্যি হয় কিনা পরীক্ষা করা যাক। আমি চুপচাপ বসে রইলাম। তিতলি নামের রাগী এবং অহংকারী মেয়েটি আমার সামনে বসে আছে। তার ঠোঁটে হাসির ক্ষীণ আভাস। কি মনে করে হাসছে কে জানে। আমি বললাম, আপনার মা কেমন আছেন? ভালো না। ওনার ঠিকানাটা আমাকে দেবেন, ওনাকে একটু দেখতে যাব। কেন? এমনিই যাব। আপনি বিনা উদ্দেশ্যে কিছু করেন না, আপনার কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বলার সময় হলো না। মোবারক হোসেন সাহেব ফিরে এসেছেন। তিনি ইজি চেয়ারে বসতে বসতে বললেন, হিমু, তুমি তোমার বন্ধুকে আগামীকাল চাকরিতে জয়েন করতে বলো। আমি কথা বলেছি। ধন্যবাদ স্যার। আমি তাহলে উঠি। বসো, চা খেয়ে যাও, চা আনছে। এদের বাড়ির বড় বুবু চা দিয়ে গেছে। মোবারক হোসেন সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছে। তিতলি চায়ের কাপ মুখের কাছে নিয়ে নামিয়ে রেখেছে। মনে হচ্ছে কিছু বলবে। কি বলবে গুছাতে সময় লাগছে। সে বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। মোবারক সাহেব বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি। এরকম করে তাকাচ্ছিস কেন? যেভাবে আমি তাকাই সেভাবেই তাকাচ্ছি। তুই এখান থেকে যা, আমি হিমুর সঙ্গে কথা বলবো। যা বলার আমার সঙ্গেই বলো। আমি কোথাও যাব না। সে আবারও চায়ের কাপ মুখের কাছে নিল, আবার নামিয়ে রাখলো। মেয়েটির এই হঠাৎ পরিবর্তনের কোনো কারণ ধরতে পারছি না। আমি চা শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার আজ যাই, অন্য আরেকদিন আসবো। তিতলি বলল, অন্যদিন টন্যদিন না, আপনি আর এই বাড়িতে আসবেন না। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি ভাইয়া নিখোঁজ হয়েছে আপনার কারণে। আপনাকে আমি এত সহজে ছাড়বো না। আমি আবার বসে পড়লাম। মোবারক সাহেব বললেন, কটা বাজে দেখো তো হিমু। স্যার আমার ঘড়ি নেই। মোবারক সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলেন, তোর ঘড়িতে কটা বাজে মা? তিতলি জবাব না দিয়ে উঠে পড়লো। তেজি ভঙ্গিতে সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। মোবারক সাহেব বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, মেয়েটা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, টেনশন নিতে পারছে না, ঘন ঘন ইমোশনাল আউটবাস্ট হচ্ছে। সুখের কথা হচ্ছে এইসব আউটবাস্টের স্থায়িত্ব অল্প, কিছুদিনের মধ্যেই সে নিজেকে সামলে নেবে। হিমু, ওই শোবার ঘরে ঢুকে দেয়াল ঘড়িতে সময় কত হয়েছে দেখো তো। আমি ঘড়ি দেখলাম 9:21। তিনি আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিজের মনে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, তিতলির মাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। ব্যাংকের আমেরিকার হাসপাতালে ভালো চিকিৎসা করে, সেখানেই নেওয়ার কথা। নিতে পারছি না, টাকার সমস্যা তো আছেই, তার চেয়ে বড় সমস্যা আমাকে বাইরে যেতে দেবে না। একজনের কাছে টাকা চেয়েছিলাম, রাত 8টায় তাকে দিয়ে যাবার কথা। মনে হয় সে আর আসবে না।
তোমার কি মনে হয়? না আসার সম্ভাবনাই বেশি। মানুষকে চেনা বড়ই মুশকিল। যার টাকা নিয়ে আসার কথা সেও বলতে গেলে কোটিপতি। তাকে কোটিপতি করেছি আমি। প্রয়োজনীয় পারমিটগুলোর ব্যবস্থা আমিই করে দিয়েছি। এমু, তোমার কি ধারণা এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে? স্যার, পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আছে। 2 ধরনের? জি, আমি সমস্ত মানুষকে 2 ভাগে ভাগ করেছি। এক ভাগ হচ্ছে হ্যাঁ মানুষ, এরাই দলে ভারী। বলতে গেলে সবাই এই দলে। মানুষের সব গুণ তাদের মধ্যে আছে, আবার দোষও আছে। কোনোটাই বেশি না, সমান সমান। প্রকৃতির সাম্যাবস্থা পছন্দ করে। একটা পরমাণুর কথাই ধরুন না, পরমাণুতে নেগেটিভ চার্জের যতগুলো ইলেকট্রন আছে, পজিটিভ চার্জের ঠিক তত মানুষগুলি পরমাণুর মতোই। দ্বিতীয় দলে আছে না মানুষ। মানুষের কোনো কিছুই তাদের মধ্যে নেই, তারা শুধু দেখতে মানুষের মতো। আসলে এরা পিচাস ধরনের। প্রকৃতির সাম্যাবস্থা নীতি এদের মধ্যে কাজ করে না। এদের মনে কোনো রকম মমতা নেই। একটা খুন করে এসে হাত মুখ ধুয়ে ভাত খাবে, পান খাবে, সিগারেট টানতে টানতে 2-একটা মজার গল্প করে ঘুমোতে যাবে। এদের ঘুমের কোনো সমস্যা হবে না, কারণ না মানুষরা সাধারণত স্বপ্ন দেখে না, আর দেখলেও দুঃস্বপ্ন কখনো দেখে না। এই জাতীয় মানুষ তুমি কি দেখেছো? জি দেখেছি। এই জাতীয় মানুষদের মধ্যে আমি অনেকদিন ছিলাম। আমার মামারা সবাই এই জাতীয় মানুষ। বলো কি, আমার বড় মামা নিজে খুন হয়েছিলেন। কিছু লোকজন মাছ মারার বড় থর দিয়ে তাকে এফোর ওফর করে ফেলেছিল। ওই অবস্থায় তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ডেথ বেথ কনভারসেশন করে 4 জন নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়ে গেলেন। বললেন এরাই তাকে মেরেছে। ডেথ বেথ কনফেশনের কারণে ওই 4 জনের যাবজ্জীবন হয়ে গেল। আশ্চর্য। আমার মেজো মামা গোটা 5 খুন করেছেন। অতি ধুরন্ধর ব্যক্তি, তাকে কেউ ফাঁসাতে পারেনি। বহাল তবিয়তে এখনো বেঁচে আছেন, 70-এর উপরে বয়স। চোখে দেখতে পান না। কেউ কাছে নিয়ে আসলে খুনের গল্প করেন। সেই গল্প করতে পারলে খুব আনন্দ পান। তার কাছ থেকে আমি শুনেছি মানুষ জবেও করলে কণ্ঠনালী দিয়ে ফুস করে গরম বাতাস বের হয়। চুপ করো। আমি গল্প থামিয়ে মোবারক সাহেবের মতোই পা নাচাতে লাগলাম। মোবারক সাহেব আধা শোয়া অবস্থা থেকে উঠে বসলেন। তিক্ত গলায় বললেন, অবলীলায় তুমি এই গল্প করলে, তোমার খারাপ লাগলো না? না, ওদের রক্ত তো তোমার শরীরেও আছে। তা আছে। আমার বাবা দেখে শুনে ওই পরিবারে বিয়ে করেছিলেন, যাতে আমি মায়ের দিক থেকে এই 23টি ভয়াবহ ক্রোমোজোম নিয়ে আসতে পারি। আনতে পেরেছো? ঠিক ধরতে পারছি না। না মানুষদের কথা শুনলাম। সাধু সন্ন্যাসীরা কোন শ্রেণীর? যারা মহাপুরুষ, তাদের দলটাকে। তারাও না মানুষ। পিচাস এবং মহাপুরুষ সবাই এক দলে। এরা মানুষ। কথাটা কি তুমি সব সময় বলো, না আজ বলছো? সব সময় বলার সুযোগ হয় না। সুযোগ হলে বলার চেষ্টা করি। আমার কিছু শিষ্য আছে, এরা আগ্রহ করে আমার কথা শুনে, বিশ্বাসও করে। তুমি নিজেকে কোন দলে ফেলো? না মানুষের দলে? জি না, তবে না মানুষ হবার চেষ্টা করছি। যদিও বা জানি চেষ্টা করে না মানুষ হওয়া খুব কঠিন। জন্মসূত্রে হতে হয়। আপনি যেমন জন্মসূত্রে না মানুষ। পিচাস অর্থ বলছো নিশ্চয়ই? জি, পিচাস অর্থেই বলছি। তবে পিচাস না মানুষদের একটা বড় সুবিধা হচ্ছে এরা খুব সহজে মহাপুরুষ না মানুষ হতে পারে। হ্যাঁ মানুষরা কখনোই তা পারে না। তুমি কি আমাকে প্রিচ করার জন্য এসব কথা বলছো? জি না, আমি ধর্মপ্রচারক না। আমি একজন সাধারণ হ্যাঁ মানুষ, যে একজন বন্ধুর চাকরির জন্য মন্ত্রীর কাছ থেকে ছোটাছুটি করে। মহাপুরুষরা এই কাজ কখনোই করবে না। তাদের মমতা কখনো একজনের জন্য না, অনেকের জন্য। যারা ব্যক্তিকে দেখেন না, তারা সমষ্টিকে দেখেন। হেমু, জি ছাড়, যাও বাড়ি যাও। একটা কথা তোমাকে বলি, তুমি অতিশয় ধুরন্ধর ব্যক্তি। সুচ হয়ে ঢোকার চেষ্টায় আছো। আমার ব্যাপারে এই চেষ্টা করবে না। শিষ্য হবার বয়স আমার না। এই বয়সে তোমার শিষ্য হবে এমন একজন মনে করার কোনো কারণও ঘটেনি। আল্লাহ, খোদা, পাপ, পুণ্য এসব নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি, ভবিষ্যতেও ঘামাবো না। যাবার আগে আরেকটা কথা শুনে যাও। তুমি যে কাজে এসেছিলে সে কাজ হয়ে গেছে। বন্ধুর চাকরি হয়েছে, কাজেই এই বাড়িতে আর আসবে না। জি আচ্ছা। জহিরের যদি কোনো খোঁজ পাই তাহলে কি আসবো? না, তাহলেও আসবে না। ভালো কথা। জহিরও কি তোমার শিষ্য? জি না, এই পর্যন্ত মাত্র 2 জন শিষ্য পেয়েছি। আমার ফুফাতো ভাই বাদল আর তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান আসাদ। উপদেশ দেয় আমার স্বভাব না, তবে একটা উপদেশ দেই, শিষ্যের সংখ্যা আর বাড়িও না। জি আচ্ছা। তুমি করো কি? কাজকর্মের কথা বলছি না। কাজকর্ম যে কিছুই করো না তা বুঝতে পারছি। তারপরে আমি ঘুরে বেড়াই। ইন্টারেস্টিং কোনো কিছু চোখে পড়লে আগ্রহ নিয়ে দেখি। একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলো, তাহলে বুঝতে পারবো কোনটা তোমার কাছে ইন্টারেস্টিং, কোনটা নয়। সবকিছুই আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগে। তবে একটা দৃশ্য
একবার দেখলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করে না। সেই অর্থে সব ইন্টারেস্টিং জিনিসই মোটামুটি দেখা হয়ে গেছে, দুই একটা বাকি, সেগুলো দেখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমাকে বলো, দেখি পারি কিনা। একটা মানুষকে যখন ফাঁসি দেওয়া হয় তখন সে কি করে তা দেখার আমার খুব শখ। অর্থাৎ ফাঁসির মঞ্চে উঠবার আগে সে কি করে তাকায়, কিভাবে নিঃশ্বাস নেয়। অবধারিত মৃত্যুর কথা আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুক্ষণ জানি না বলে ব্যাপারটা বুঝতে পারি না। যদি মৃত্যুক্ষণটা জেনে যাই তখন কি হয়, এটাই আমার দেখার বিষয়। মানুষদের যে দুটি শ্রেণীর কথা বললে তার বাইরেও একটা শ্রেণী আছে, উন্মাদ শ্রেণী। তুমি সেই শ্রেণীর, এমন উন্মাদ যে চট করে বোঝা যায় না। আমার আগে কি তুমি সেই শ্রেণীর, এমন উন্মাদ যে চট করে বোঝা যায় না। আমার আগে কি তোমাকে কেউ এই কথা বলেছে? আমার ফুফা প্রায়ই বলেন, তাকে আমার রিগার্ডস দেবে, তিনি নিশ্চয়ই তার বাড়িতে তোমাকে ঢুকতে দেন না। ইদানিং দিচ্ছেন না, তার বাড়িতে যাতে না যাই সেই জন্য তিনি প্রতি মাসে 500 টাকা করে পাই। শুনে ভালো লাগলো। আচ্ছা তুমি যাও, তুমি আমার যথেষ্ট সময় নষ্ট করেছো, আর না। রাস্তায় নেমে অনেকক্ষণ চিন্তা করলাম কোথায় যাব। রফিকের চাকরির খবরটা দেওয়ার জন্য নারায়ণগঞ্জ যাওয়া দরকার। যেতে ইচ্ছে করছে না, মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে, ভাবভঙ্গিতে মনে হচ্ছে ভয়ঙ্কর ব্যথা আবার আসছে। ব্যথাটা পথের মধ্যে আমাকে কাবু করার আগেই বাড়ি ফিরে যাওয়া দরকার। দরজা জানালা বন্ধ করে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে হবে, মাথা ঢেকে রাখতে হবে ভেজা গামছায়। কিছু খেয়ে নেওয়াও দরকার। একবার ব্যথা শুরু হলে 24 ঘন্টা কিছু মুখে নিতে পারবো না। পড়া কিছু ঘুমের ওষুধ খেয়ে নিলে কেমন হয়? এমন ডোজ খেতে হবে যাতে 24 ঘন্টা মরার মতো ঘুমিয়ে থাকি। ঘুম যন্ত্রণা নেই, বড় দেখে একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম। কড়া ঘুমের ওষুধ দিতে পারবেন? ফার্মেসির মাঝবয়সী কর্মচারী নির্লিপ্ত গলায় বলল, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পারবো না। ডাক্তার এখন কোথায় পাবো বলুন? বিরাট সমস্যা। আমার এক ছোট ভাই আছে, মেন্টাল কেস, খুব বাড়াবাড়ি করলে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। এখন খুব বাড়াবাড়ি করছে, অথচ ঘরে ওষুধ নেই। ওনার প্রেসক্রিপশনটা নিয়ে আসেন। ছুটে বের হয়ে এসেছি, প্রেসক্রিপশনের কথা মনে ছিল না ভাই। কি যে যন্ত্রণা করছে, লম্বা লাঠি নিয়ে সবাইকে তাড়া করছে। এই সময় কি এর প্রেসক্রিপশনের কথা মনে থাকে? তাকে কোন ওষুধ দেওয়া যায় এটা জানা দরকার না? এতদিন ফার্মেসি চালাচ্ছেন, আপনি কি ডাক্তারের চেয়ে কম জানেন নাকি? এমন একটা ওষুধ দিন যাতে 24 ঘন্টা ঘুমিয়ে থাকে। হিপনল নিয়ে যান, 10 মিলিগ্রামের 4টা ট্যাবলেট খাইয়ে দিন, 24 ঘন্টা নড়াচড়া করবে না। মরে যাবে না তো? আরে না, মানুষ মারা কি এত সহজ? খাওয়ার কতক্ষণ পর অ্যাকশন শুরু হয়? আধ ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হবে। দিন তাহলে 4টা হিপনল। 4টা হিপনল ফার্মেসির কর্মচারীর সামনেই মুখে গিরে ফেললাম। হাসি মুখে বললাম, এক গ্লাস পানি দিন, মুখ তিতা তিতা লাগছে। ভদ্রলোক কোনো উচ্চবাচ্য করলেন না, তার চোখ অবশ্য বড় বড় হয়ে গেল। পানি এনে দিলেন। আমি এক চুমুকে পানি খেয়ে হাই তুলতে তুলতে বললাম, একটা টেলিফোন করব, টেলিফোনটা দিন। ভয় নেই, কল পিছু 5 টাকা করে দেব। আমার বন্ধুকে একটা খবর দিতে হবে, ওর চাকরি হয়েছে এই খবর। অবশ্যই বন্ধুর বাড়িতে টেলিফোন নেই, ওদের পাশের বাসায় একটা টেলিফোন আছে, অন রিকোয়েস্ট। বিনীত গলায় বললে ওরা ডেকে দেয়। টেলিফোন তালাবদ্ধ থাকলে খোলবার ব্যবস্থা করুন, যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। বেশি দেরি হলে আপনাদের দোকানে ঘুমিয়ে পড়বো। আমার হার্ট খুবই দুর্বল। যে কড়া ঘুমের ওষুধ খাইয়েছেন, এখানেই ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে, তখন আপনি বিপদে পড়বেন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিয়েছেন। ভদ্রলোক শঙ্কিত, মিথ্যা কথা বলবেন না ভাই। ছোটখাটো মিথ্যা বলতে পরে অভ্যাস হয়ে যাবে, একদিন দেখবেন ক্রমাগত মিথ্যা বলছেন। এই যে নাম্বারটা ডায়াল করছি, ওদের যখন বলবো পাশের বাসা রফিকে একটু ডেকে দিন, ওরা বলবে এখন আর সম্ভব হবে না। ওরা একটা মিথ্যা কথা বলবে, যে কারণে ওদেরকে রাজি করানোর জন্য আমাকেও একটা মিথ্যা বলতে হবে। মিথ্যা নিয়ে আসে মিথ্যা, সত্য জন্ম হয় সত্যের। বুঝতে পারছেন তো ভাই সাহেব? হ্যালো। ওপাশ থেকে অল্প বয়সী মেয়ের গলা পাওয়া গেল, রিনে মিষ্টি গলা। আপনি কাকে চাচ্ছেন? তোমাদের বাড়ির পাশে রফিককে, যার মা মারা গেছে। ওনাকে তো এখন ডাকা যাবে না, আমাদের বাসায় এখন কাজের লোক নেই। কাজের লোক কখন আসবে? অর্থাৎ কখন টেলিফোন করলে রফিককে ডেকে দেওয়া যাবে? আমাদের কাজের লোক তো ছুটিতে দেশে গেছে, কবে আসবে কে জানে। তাহলে তো তোমাদের খুব সমস্যা হলো। আপনি কে? আমি একজন অকাজের লোক। শোনো খুকি, এই বয়সে মিথ্যা কথা বলা শুরু করেছে কেন? রফিককে ডাকা যাবে না সরাসরি বলে দিলেই ঝামেলা চুকে যায়। মাঝখান থেকে মিথ্যা বলে কাজের লোকের কথা বলছো। আমি তো মিথ্যা বলছি না। বেশ, ধরে নিলাম তুমি মিথ্যা বলছো না, সত্যি তোমাদের বাসায় কাজের লোক নেই। তাহলে তুমি চট করে তাকে খবরটা তো দিতে পারো না? না, পারি না, কারণ আমার চিকেন ফক্স, আমাকে মশারির ভিতরে থাকতে হয়।
খুকি, আবার মিথ্যা কথা বলছো? একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বলতে হয়। কাজে লোক দিয়ে শুরু করেছো, এখন চলে এসেছে জল বসন্তে। আরো খানিকক্ষণ কথা বললে আরো মিথ্যা পারবে। মেয়েটি খিলখিল করে হেসে ফেললো। হাসিটা শুনে ভালো লাগলো। এত আন্তরিক ভঙ্গির আনন্দময় হাসি অনেকদিন শুনিনি। সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে গেল, মাথার যন্ত্রণা চট করে খানিকটা কমে গেল। আমি কোমল গলায় বললাম, হাসছো কেন খুকি? আপনার পাগলামি ধরনের কথাবার্তা শুনে খুব মজা লাগলো, এই জন্য হাসছি। আপনি ধরুন, আমি রফিক ভাইয়াকে ডেকে দিচ্ছি। মেয়েটি আরো খানিকক্ষণ হাসলো। হাসতে হাসতে বলল, আমাকে খুকি খুকি করছেন এই জন্য আরো মজা লাগলো। আমি মোটেও খুকি না, মেডিকেল কলেজে জন্য আরো মজা লাগলো। আমি মোটেও খুকি না, মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ি, এবং আমার সত্যি সত্যি চিকেন ফক্স। বাসায় শুধু যে কাজের লোক নেই তাও না, কেউ নেই, সবাই বিয়ে বাড়িতে গেছে। আমার খালাতো বোনের বিয়ে। আমার কথা কি সত্যি বলে মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ধরে থাকুন, আমি ভাইকে ডাকছি। তাকে ডাকতে হবে না, শুধু একটা খবর দিয়ে দেবেন যে তার চাকরির ঝামেলাটা মিটেছে, সে যেন কালই অফিসে যায়। আর আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করা হলো। মেয়েটি আবার হাসছে। আমি টেলিফোন রিসিভার নামিয়ে রাখলাম। মাথার যন্ত্রণা পুরোপুরি চলে গেছে। আমি ফার্মেসির কর্মচারীর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসলাম। সে শিউরে উঠল। কই, ঘুম তো আসছে না। আরো 2টো হিপনল দিন, 1 গ্লাস পানি আনুন। আর একটা কথা ভাই সাহেব, আপনার দোকানেই আজ ঘুমাবো বলে স্থির করেছি। আপনি কি কোনো বেঞ্চ টেন্স দিতে পারেন? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়ার বিপদ দেখলেন? মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নিধু বৈরাগী হত্যা মামলা, 4 বছর আগের হত্যাকাণ্ড। নিধু বৈরাগীর ছোট ভাই নিতাই বৈরাগী 4 বছর পর মোবারক হোসেনকে আসামি করে মামলা করেছে। মামলার তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি পুলিশের উপর। তদন্তকারী অফিসার সাংবাদিকদের বলেছেন, তদন্তের গতি সন্তোষজনক। এমন সব এভিডেন্স পাওয়া গেছে যাতে খুব সহজে চট করে পাওয়া যায় না। মোবারক হোসেন সাহেবকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ, তবু একদিন গেলাম। বাড়ির গেটে তালা ঝুলছে, বিরাট তালা। বাড়ির লোকজন কোথায় কেউ বলতে পারলো না। কোথায় গেলে খোঁজ পাওয়া যাবে তাও কেউ জানে না। মানুষজন না থাকলে অতি দ্রুত বাড়িতে মৃত্যু ঘটে। বাড়ির আশেপাশে দাঁড়ালেই গা ছমছম ভাব হয়। বাড়ির সামনে ছেলেটি বলল, ওনার দেশের বাড়িতে যান, ওইখানে খোঁজ পাইবেন। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লার কোথায়? তা তো জানি না। বাড়ি তালা বন্ধ থাকে, কেউ খোঁজ নিতে আসে না। মন্ত্রী সাহেবের মেয়ে একদিন আসছিলেন, খুব কান্নাকাটি করলেন। কবে এসেছিলেন? ধরেন তাও 1 সপ্তাহ। গুলশানের কোনো এক ক্লিনিকে ওনার স্ত্রী ছিলেন। গুলশান এলাকায় যত ক্লিনিক ছিল সব খুঁজলাম, মোবারক হোসেনের স্ত্রী তার একটিতেও নেই। কোনদিন নাকি ছিলেনও না। এদের কোনো খোঁজ বের করার একমাত্র উপায় হলো মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করা। সেটা কি করে সম্ভব তাও বুঝতে পারছি না। জেলখানার গেটে গিয়ে যদি বলি আমি প্রাক্তন মন্ত্রী মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে চাই, তাহলে তারা খুব আনন্দের সঙ্গে আমাকে ভেতরে নিয়ে যাবে, তা মনে করার কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবকে টেলিফোন করলাম, উনি যদি কোনো সাহায্য করতে পারেন। ভদ্রলোক বিমর্ষ গলায় বললেন, আমি সামান্য ওসি, আমার স্থান চুনুপটির নিচে, আর এই মামলা রুই কাতলার মামলা, দেখা করতে পারবেন বলে মনে হয় না। তবু চেষ্টা করে দেখি, কি করতে হবে বলুন তো? নিয়ম কানুন আমিও ঠিক জানি না। ডিআইজি প্রিজনকে অ্যাড্রেস করে দরখাস্ত করতে হবে। কেন দেখা করতে চান, আসামির সঙ্গে আপনার সম্পর্ক কি, সব দরখাস্তে থাকতে হবে। আমি খোঁজ খবর করে একটা দরখাস্ত না হয় আপনার জবানিতে লিখে নিয়ে আসি। এতটা কষ্ট আপনি করবেন? অবশ্যই করব। আপনি বিকেলে আপনার মেসে থাকবেন, আমি সব তৈরি করে নিয়ে আসব। কাজ হবে কিনা আমি কিন্তু জানি না। আপনাকে অনেক ধন্যবাদ, রাখি তাহলে। 1 সেকেন্ড হিমু সাহেব, আপনি কি 2 মিনিটের জন্য আমার স্ত্রীকে একটু দেখতে যাবেন? ওকে ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সার ওয়ার্ডে ভর্তি করিয়েছি। এখন সে একেবারে শেষের অবস্থায় আছে। আমি দিনরাত প্রার্থনা করি শেষটা যেন তাড়াতাড়ি আসে। আমি নিজেই সহ্য করতে পারছি না। হিমু সাহেব, ভাই যাবেন? আমি আমার স্ত্রীকে আপনার কথা বলেছি, আসুন একসঙ্গে যাব। ও এখন কথা বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে লিখে জবাব দেয়। আমি ওনাকে কি বলবো? আপনাকে কিছু বলতে হবে না, আপনি পাশে কিছুক্ষণ থাকলেই ওর ভালো লাগবে। আপনার সম্পর্কে আমি ওকে বলেছি। কি বলেছেন? তেমন আমি বলেছি আপনি সাধক প্রকৃতির মানুষ, আপনি পাশে দাঁড়ালেই ও সাহস পাবে। অন্য একটা জগতে যাত্রা, সে যাত্রাও একা একা, খুব ভয় পাচ্ছে। ওসি সাহেবের গলা ধরে এলো, কথা জড়িয়ে এলো। আমি শান্ত স্বরে বললাম, ওসি সাহেব, আপনি কাঁদছেন নাকি?
ভদ্রলোক সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে বললেন, কাঁদছি না, আমরা পুলিশ, এত সহজে কাঁদলে আমাদের চলে না। ভদ্রমহিলা বোধহয় ঘুমুচ্ছিলেন। ওসি সাহেবকে নিয়ে পাশে দাঁড়াতেই তার ঘুম ভাঙল। ভদ্রমহিলা এককালে রূপবতী ছিলেন কিনা তা আজ কিছুই বোঝার উপায় নেই। কুৎসিত চেহারা, মাথায় কোনো চুল নেই, চোখের চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে গেছে। একটা জীবন্ত মানুষ পড়ে আছে নোংরা শুকনো মাংসের দলার মতো। প্রকৃতি এর সবকিছু কেড়ে নিয়েছে। কি ভয়াবহ নিষ্ঠুরতা! কিন্তু সব কি নিতে পেরেছে? আমি ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে চমকে গেলাম। কি সুন্দর চোখ! এত সুন্দর চোখ কোনো মানবীর হতে পারে না। আমি তার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, রানু রানু আপা, কেমন আছেন? ভদ্রমহিলা একটু চমকালেন, তারপর স্বাভাবিক হয়ে গেলেন। তিনি হাসলেন। তার সেই হাসি মুখে ধরা পড়ল না, চোখে ধরা পড়ল। ঝিকমিক করে উঠল চোখ। আমি বললাম, রানু আপা, আপনার চোখ এত সুন্দর কেন বলুন তো? এত সুন্দর চোখ মানুষের থাকা উচিত না, এটা অন্যায়। ভদ্রমহিলা বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে নোট বই বের করলেন, পেন্সিল বের করলেন, অনেক সময় নিয়ে কি যেন লিখলেন। বাড়িয়ে দিলেন সেই লেখা। অস্পষ্ট হাতের লেখায় তিনি লিখেছেন, কেমন আছো ভাই? আমি বললাম, আমি ভালো আছি। আপনিও কিন্তু ভালো আছেন। আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি। শারীরিক কষ্ট আপনি জয় করেছেন। তিনি আবার নোট বই হাতে নিলেন। আমি বললাম, আপা, আপনাকে কিছু লিখতে হবে না। আপনার চোখের দিকে তাকিয়েই আমি আপনার কথা বুঝতে পারছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি চাচ্ছেন আমি যেন আপনার কপালে হাত রেখে একটু প্রার্থনা করি। কি ঠিক বললাম না? আমি আপনার কপালে হাত রাখছি। প্রার্থনা কিন্তু করব না আপা। প্রার্থনা আপনার প্রয়োজন নেই। তার চোখ ভেজে উঠল। বা চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে গিয়েও পড়ছে না। দীর্ঘ আঁকি পল্লবের কোনায় মুক্তার মতো জমে আছে। আমি বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, এই মহিলার চোখের ভাষা আমি সত্যি সত্যি পড়তে পারছি। ঈশ্বর তার মুখের ভাষা কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন চোখে। ভদ্রমহিলার চোখ খুব সুন্দর করে আমাকে বলল, ভাই, আমি সারাক্ষণ একা থাকি। এটাই আমার কষ্ট, অন্য কোনো কষ্ট নেই। তুমি কি জানো আমি যেখানে যাচ্ছি সেখানে কি আমাকে একা থাকতে হবে? আমি নিচু গলায় বললাম, আপা, আমি জানি না। আমি আসলে কিছুই জানি না। জানার জন্য এর কাছে ওর কাছে যাই, তারাও জানে না। আপনি যদি কিছু জানেন আমাকে জানিয়ে যান। তিনি হাসলেন, চোখ ঝিলমিল করে উঠল। ওসি সাহেব বললেন, হিমু ভাই, আসুন আমরা যাই। ওসি সাহেবের চোখ ভেজা কিন্তু স্বাভাবিক স্বর। হাসপাতালের বাইরে এসে আমি বললাম, আপনি কি আপনার স্ত্রীর চোখের ভাষা পড়তে পারেন? আগে পারতাম না, কিছুদিন হলো পারছি। আগে ভাবতাম মনের ভুল, এখন বুঝেছি মনের ভুল নয়, চোখ দিয়ে মানুষ আসলেই কথা বলতে পারে। হিমু সাহেব? জি। অনেকদিন আপনার সঙ্গে দেখা হবে না। আমাকে বদলি করে দেওয়া হয়েছে চিটাগাং হিল স্টেটে। আমি আমার স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা করছি। ও মারা যাবার পরপরই চলে যাব। যদি কোনোদিন পাহাড় জঙ্গল দেখতে ইচ্ছে করে আসবেন আমার কাছে, আমার মনে থাকবে। আপনার কাগজপত্র সব তৈরি করে এনেছি। আপনি নাম সই করে আমার কাছে দিন, আমি জমা দিয়ে দেব। তবে আমার মনে হয় এতে কোনো লাভ হবে না। চেষ্টা করে দেখি। দেখুন, চেষ্টা করে দেখুন। কিছু হবে না জেনেও আমরা চেষ্টা করি। আপনি কি আবার হাসপাতালে যাবেন? জি না, বাসায় চলে যাব। দুটো ছোট ছোট বাচ্চা বাসায়। পুলিশের ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও এরা অসম্ভব ভীতু। তারা আমাকে দেখতে আসতে চায় না। আমি জানি না আপনার কি মনে হয় তাদের আসা উচিত? এদের যদি আসতে ইচ্ছে করে অবশ্যই আসা উচিত। চলুন ওসি সাহেব, কোনো একটা রেস্টুরেন্টে বসে এক কাপ চা খাই। চলুন। কিছুদূর এগোতেই রেস্টুরেন্ট পাওয়া গেল। চা খাওয়া হলো নিঃশব্দে। আমি কাগজপত্রে সই করে দিলাম। বেশ কয়েকটা দরখাস্ত, একটা পাবলিক প্রসিকিউটরের কাছে, একটা ডিআইজি প্রিজনের কাছে, একটা মোবারক সাহেবের উকিলের কাছে। তিনি কাগজপত্র ব্যাগে রাখতে রাখতে বললেন, হিমু সাহেব, আজ উঠি। আমি বললাম, চলুন, আপনাকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি দ্রুত পা ফেলে অদৃশ্য হয়ে গেলেন। দরখাস্তে কোনো লাভ হলো না, অনুমতি পাওয়া গেল না। জেলখানা, পুলিশ, কোর্ট কাছারি এইসব ব্যাপারে বিশেষজ্ঞ হচ্ছে আমার ছোট মামা। ছোট মামাকে চিঠি লিখলাম। চিঠি পাবার তৃতীয় দিনের দিন তিনি চলে এলেন। আসবেন তা জানতাম। আমার প্রতি মামাদের ভালোবাসা সীমাহীন। একটা হ্যান্ডব্যাগ, একটা ছাতা, বগলে ভাঁজ করা কম্বল নিয়ে রাত দুপুরে মামা উপস্থিত। এমন ভাবে দরজায় ধাক্কাচ্ছেন যেন ভেঙে ফেলবেন। মেসের অর্ধের লোক জোকে গেল। আমি হন্তদন্ত হয়ে দরজা খুললাম। ছোট মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, বিষয় কিরে কিরে? আমি খুবই চিন্তাগ্রস্ত। বাড়িতে বিরাট যন্ত্রণা, না বললে বুঝবি না। তারপরেও চিঠি পেয়ে স্থির থাকতে পারলাম না। শরীর ভালো? জি ভালো। কই, কদম বুসি তো করলি না? আমি কদম বুসি করলাম। মামা খুশি গলায় বললেন, থাক থাক, লাগবে না, আল্লাহ বাঁচাই রাখুক।
তোর গায়ের রংটা ময়লা হয়ে গেছে, রোদে রোদে ঘোরাঘুরি এখনো ছাড়লি না। হাত মুখ ধোন মামা। হাত মুখ আর ধোবো না, একবার গোসল করে ফেলবো। ঘরে জায়নামাজ আছে, নামাজ কাজা হয়ে গেছে, কাজ আদায় করতে হবে। নামাজ শেষ করে তোর বিষয় কি শুনবো? ঝামেলা বাঁধিয়েছিস? পুলিশি ঝামেলা? মামার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে বললেন, কোনো চিন্তা করিস না, পুলিশ কোনো ব্যাপারই না। আমরা তো বেঁচে আছি, এখনো মরি নাই। তোর চিঠি পড়ে এই বুকের মধ্যে ধক করে উঠল। চিঠি পেলাম 1টায়, 4টায় গাড়ি ধরলাম। তোর মামি চিল্লাচিল্লি করতেছিল, দিলাম ধমক। মেয়ে ছেলে অবস্থার গুরুত্ব বোঝে না। তাকে বললাম, অবস্থা সিরিয়াস না হলে হিমু কি চিঠি লেখে? সে কি চিঠি লেখা লোক? মামা গোসল করে জায়নামাজে বসে গেলেন। দীর্ঘ সময় লাগলো নামাজ শেষ করতে। তার চেহারা হয়েছে সুফি সাধকের মতো। ধবধবে সাদা লম্বা দাড়ি, মোনাজাত করবার সময় টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি অবাক হয়ে এই দৃশ্য দেখলাম। তারপর বল, কি ব্যাপার? একজন লোক জেলখানায় আছে মামা, ওর সঙ্গে দেখা করা দরকার। দেখা করার কায়দা পাচ্ছি না, দরখাস্ত করছি, লাভ হয়নি। খুনের আসামি? 312 ধারা? কোন ধারা তা আমি জানি না, তবে খুনের আসামি। এটা কোনো ব্যাপারই না, টাকা খাওয়াতে হবে। এই দেশে এমন কোনো জিনিস নাই যা টাকায় হয় না। টাকা তো আমার কাছে নেই মামা। টাকার চিন্তা তোকে করতে বলছি নাকি? আমি আছি কি জন্য? মরে তো যাই নাই, টাকা সাথে নিয়ে এসেছি। দরকার হলে জমি বেচে দেব। খুনের মামলাটা কিরকম বল শুনি, আসামি ছাড়াই আনতে হবে। তুমি পারবে না মামা, তোমার ক্ষমতার বাইরে। আগে বল, তারপর বুঝবো পারবো কিনা। টাকা থাকলে এই দেশে খুন করা কোনো ব্যাপারই না। 1 লাখ টাকা থাকলে 2টা খুন করা যায়। প্রতি খুনে খরচ হয় 50,000 টাকা। পলিটিক্যাল লোক হলে কিছু বেশি লাগে। আমি মোবারক হোসেন সাহেবের ব্যাপারটা বললাম। মামা গালে হাত দিয়ে গভীর আগ্রহ নিয়ে শুনলেন। সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পুলিশে সাজানো মামলা, পিছনে আছে বড় খুঁটি, কিছু করা যাবে না। ট্রাইব্যুনাল করলেও কোনো আশা নেই। সিভিল কোর্ট হলে আশা আছে। জজ সাহেবদের টাকা খাওয়াতে হবে। আগে জজ সাহেবরা টাকা খেত না, এখন খায়। অনেক জজ দেখেছি কাতলা মাছের মতো হাঁ করে থাকে। কেস ফাইল কোর্টে উঠলে আমাকে খবর দিয়ে নিয়ে আসবি। তুমি কি করবে? সাক্ষী যে কয়টা আছে সবার মনে একটা ভয় ঢুকাই দিতে হবে। বলতে হবে সাক্ষী হয়েছ কি জান শেষ। এইসব কথা বললে ওরা বিশ্বাস করবে না। তখন একটাকে মেরে ফেলতে হবে। একটা শেষ হয়ে গেলে এই বাকিগুলো ভয় পেয়ে যাবে। তাছাড়া আরো ব্যাপার আছে। তুই ছেলে মানুষ বুঝবি না। তুই আমারে খবর দিস, চলে আসবো। মামলা মোকদ্দমা তোমার খুবই ভালো লাগে? এইসব ভালো লাগার ব্যাপার? তুই একটা ঝামেলায় পড়েছিস। আমি কোনো ঝামেলায় পড়েছি মামা? আমি কোনো ঝামেলায় পড়িনি মামা। তোর চেনা জানা একজন পড়েছে, ব্যাপার একই। ভাই বিরাদর বন্ধু বান্ধব এদের না দেখলে দেখবো কাকে? পাড়ার লোককে দেখবো। মামা কিছু খাবেন? হোটেল সারা রাত খোলা থাকে, চলুন যাই। না, কিছু খাবো না, ফজরের নামাজ পড়ে ঘুমাবো। এতক্ষণ জেগে থাকবেন? কোরআন তেলাওয়াত করবো, তুই ঘুমা। মামা ফজরের নামাজ পড়ে নিশ্চিত মনে ঘুমোতে গেলেন। ভোরবেলা জেগে উঠে দেখি মামা নেই। সারাদিন অপেক্ষা করলাম, তিনি ফিরলেন ঠিক সন্ধ্যায়। আমার সঙ্গে একটা কথাও না বলে মাগরিবের নামাজ শেষ করে আমাকে ডাকলেন। খুশি খুশি গলায় বললেন, ব্যবস্থা করে এসেছি, কাল সকাল 10টায় জেল গেটে চলে যাবি। আর শোন হিমু, আমি আর থাকতে পারবো না। বাড়িতে বিরাট যন্ত্রণা রেখে এসেছি। কেলেঙ্কারি অবস্থা, গিয়ে সামাল দিতে হবে। এখানকার মামলা শুরু হোক, তুই খবর দিস। খবর দিলেই চলে আসবো, তোর জন্য মনটা সবসময় কাঁদে। আমি মামাকে রাতের ট্রেনে তুলে দিতে গেলাম। দুজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, গার্ড সবুজ বাতি নিভিয়ে দিয়েছে। মামা বললেন, তাড়াতাড়ি কদমবুসি সেরে ফেল, ট্রেন ছেড়ে দেবে। আমি কদমবুসি করতেই মামা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। মামা বললেন, থাক থাক, বাদ দে, একদিন তোর সঙ্গে থেকেই যাই। কাল রাতে ট্রেনে গেলেই হবে। আসছি যখন মিরপুরের মাজার শরীফটা জিয়ারত করে যাই, খুব গরম মাজার। না মানুষদের অন্তরে ভালোবাসা থাকে না, এটা ঠিক না। না মানুষদের অন্তরে ভালোবাসা তীব্রভাবেই থাকে। মোবারক হোসেন সাহেব আমাকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। বিস্ময় গোপন করার কোনো চেষ্টাও করলেন না। তার চেহারা খুব খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে সারা গায়ে পানি এসেছে, হাতে মুখে পানি এসেছে, ঘন ঘন ঢোক গিলছে। করার ব্যবস্থা করলে কি করে? কাউকেই তো দেখা করতে দিচ্ছে না, তিতলিকেও দেয়নি। অন্যের কথা বাদ দাও। আমি বললাম, ব্যবস্থা করেছি, দেখা করা কোনো সমস্যা না। আপনার জন্য 2 প্যাকেট সিগারেট এনেছি। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। তোমাকে দেখে ভালো লাগছে। ওই দিন তোমাকে আজে বাজে কথা বলেছি, কিছু মনে করো না। যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই, যদি বের হতে পারি, তোমাকে আমি খুশি করে দেব। আমি এমনিতেই খুশি। চাচা, আপনি সিগারেট খান, আমি দেখি। তাও জানি
ভালো লাগছে তোমাকে দেখে। এখন মনে হচ্ছে আমি একেবারে একা না, একজন হলেও আছে যে আমার জন্য খানিকটা হলেও অনুভব করে। তুমি আজ আমাকে চাচা বললে। আই অ্যাম ফিলিং অনার্ড। মোবারক হোসেন সাহেবের চোখে পানি এসে গেল। আমি বললাম, আপনি দুর্বল হয়ে পড়ছেন কেন? দুর্বল হয়েছি কারণ নানান ধরনের অন্যায় এই জীবনে করেছি। সৎ মানুষ যদি হতাম দুর্বল হতাম না। আমি সৎ মানুষ না। তোমার ভাষায় আমি হচ্ছি না মানুষ। তবে এরা যে মামলা সাজিয়েছে তা মিথ্যা মামলা। মিথ্যা বলেই শাস্তি হয়ে যাবে। সত্য মামলার অনেক অনেক ফাঁক ফোকর থাকে, মিথ্যা মামলায় থাকে না। হিমু: জি। তোমার নাকি ইনটিউশন প্রবল। তোমার কি মনে হয় ওরা আমাকে ঝুলিয়ে দেবে? আমার ইনটিউশন কাজ করছে না। আমারটাও কাজ করছে না। তোমার মতো আমার ইনটিউশনও প্রবল, কিন্তু এখন কিছুই করতে পারছি না। ভালো কথা। তোমাকে এখানে কতক্ষণ থাকতে দেবে? 1 ঘন্টা। গুড, ভেরি গুড। কথা বলার মানুষ নেই। ও আচ্ছা, তোমার ওই বন্ধু, ওর চাকরিটা হয়েছে তো? জানি না, আমি আর খোঁজ নেইনি। ওকে খবর দিয়েছি। যে চাকরির জন্য এত ঝামেলা করলে সেটা শেষ অবস্থা জানলে না? একদিন যাব, খোঁজ নিয়ে আসবো। জহিরের কোনো খোঁজ নেই, তাই না? জি না। হেমো: জি। তোমার ইনটিউশন কি বলে, জহির বেঁচে আছে? আমার কয়েকদিন থেকেই অন্যরকম মনে হচ্ছে। বেঁচে থাকলে এই অবস্থায় সে লুকিয়ে থাকতো না। তার চিঠিতে আমাকে শয়তান বলেছে। খাঁচায় ঢুকে পড়লে শয়তান আর শয়তান থাকে না, চিড়িয়াখানার পশু হয়ে যায়। আমি এখন চিড়িয়াখানায়। খাঁচা থেকে যদি বের হতে পারেন তখন কি হবে? বলতে পারছি না, বলা খুব মুশকিল। কিছুই আগে ভাগে বলা যায় না। মোবারক হোসেন সাহেব আরেকটা সিগারেট ধরালেন। ধরাতে কষ্ট হলো মনে হলো, তার হাত কাঁপছে। হিমু: জি। আমার মেয়েটার সঙ্গে ইতিমধ্যে তোমার কি দেখা হয়েছে? না। তারা কোথায় আছে জানি না। আপনাদের বাড়ি তালাবদ্ধ। ও পুরনো ঢাকায় আছে, আগামসি লেন। ঠিকানা দিচ্ছি, একবার দেখা করবে। কিছু বলতে হবে? বলবে ভালো আছি, চিন্তা করতে নিষেধ করবে। মেয়েটা একলা হয়ে গেছে। ওর মাকে চিকিৎসার জন্য ওর ভাইয়েরা সিঙ্গাপুর নিয়ে গেছে। জানো বোধ হয়। জানতাম না, এখন জানলাম। 1 ঘন্টা কি হয়ে গেছে এমহু? না, এখনো 20 মিনিট আছে। বলো কি, এখনো 20 মিনিট? এই 20 মিনিট কি নিয়ে কথা বলা যায় বলো তো? আমার আবার আরেক সমস্যা, গলা শুকিয়ে যায়, একটু পরপর ঢোক গিলতে হয়। আপনার যদি কথা বলতে ইচ্ছে না হয় তাহলে আমি চলে যাই। আচ্ছা যাও। আসলে এই কথা বলতে ইচ্ছে করছে না। আমি উঠে দাঁড়ালাম। মোবারক ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে রইলেন। ছোট মামা রাতের ট্রেনে যাবার কথা, কাপড় পরে তৈরি হয়েছেন, বেরোতে যাব। হঠাৎ বলেন, আচ্ছা বাদ দে, আরেকটা রাত থেকেই যাই। তোর সাথে দেখাই হয় না, একা একা থাকিস, বড় মায়া লাগে। বাড়িতে কি সব সমস্যা নাকি আছে? থাকুক সমস্যা, এক রাতে কি আর হবে। বেশ তো মামা, আসুন গল্প গুজব করি। তুই এবার একটা বিয়ে টিয়ে কর। একা একা আর কতদিন থাকবি? অবশ্যই একা থাকারও আরাম আছে, তাই বলে সারা জীবন তো আর একা থাকা যায় না, ঠিক না? জি মামা, ঠিক। দেখে শুনে পাত্রী ঠিক করতে হবে। নন মেট্রিক হলে ভালো হয়। এইসব মেয়ে হাতের মুঠোর মধ্যে থাকে, যা বলবি শুনবে। পড়াশোনা জানা মেয়ে খ্যাচ খ্যাচ করবে। কালো মেয়ে খুঁজে বের করতে হবে, মুখের সিরি সাজ যেন রং কালো। মেয়েদের মেজাজ থাকে, ধরাকে সরা জ্ঞান করে। কালো মেয়ে 10 চড়েও শব্দ করবে না। মেয়ে দেখবো নাকি হিমু? এখন না মামা, চাকরি বাকরি নেই, খাওয়াবো কি? খাওয়ানোর মালিক আল্লাহ পাক। কে খাওয়াবে এসব নিয়ে চিন্তা করা মহাপাপের শামিল। এই জগতের সমস্ত পশু পাখি, মানুষ, জিন, সবার খাওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন। এই ধর পিঁপড়া, পিঁপড়ার কখনো কি খাবার অভাব হয়? হয় না। আল্লাহ পাক তার খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। পিঁপড়ার মতো এত ক্ষুদ্র প্রাণীর খাওয়ার ব্যবস্থা আছে, আর মানুষের থাকবে না? তাই এইসব নিয়ে চিন্তা করিস না। চাকরি টাকরি হোক, তারপর তোমাকে বলবো। মেয়ে দেখতে বেশি দিন তো আর লাগবে না। কি বলিস বেশি দিন লাগবে না? বিচার বিবেচনা আছে না? হালের গরু আর ঘরের জরু, এই 2 জিনিস বিচার বিবেচনা করে আনতে হয়। চাকরি বাকরি করে মাথা খারাপ করিস না। চাকরির বরকত নাই, বরকত হলো ব্যবসায়। নবীজিও ব্যবসা করে দেন, তোকে ব্যবসায় নামিয়ে দেবো। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। শাহুদের বড় একটা কাপড়ের দোকান আছে। হারামজাদাকে স্ক্রু টাইট দিতেছি, এমন টাইট দিতেছি সে জলের দামে দোকান বেচে ইন্ডিয়ার ভাগা ছাড়া আর কোনো গতি নেই। ওই দোকান তোকে কিনে দিয়ে দেবো। 2 তলা ঘর আছে, 1 তলায় দোকান, 2 তলায় তুই বউ নিয়ে থাকবি। কি রাজি? হাসতেছিস কেন? হাসির কি বললাম? রাস্তায় হাঁটতে যাবে মামা? রাত দুপুরে রাস্তায় হাঁটবো কি জন্য? তোর একেবারে পাগলের স্বভাব হয়ে গেছে। রাত দুপুরে রাস্তায় কে হাঁটে? চোর হাঁটে আর পুলিশ হাঁটে। তুই চোরও না, পুলিশও না, তুই খামাখা হাঁটবি কেন?
অনেকক্ষণ রাস্তায় না হাঁটলে আমার ঘুম আসে না মামা। তুমি শুয়ে পড়ো, আমি খানিকক্ষণ হেঁটে আসি। হাঁটাহাঁটির একমাত্র ঔষধ বিবাহ। বিয়ের পর দেখবি হাতি দিয়ে টেনেও তোকে বাইরে বউয়ের কাছ থেকে সরানো যাবে না। বাহিরমুখী পুরুষ বউগন্ত প্রাণ হয়, শাস্ত্র কথা। পথে নেমেই মনে হলো সেতু মেয়েটার সঙ্গে আজ দেখা হয়ে যাবে। সে কিছু টাকা ফেরত দেবার জন্য পথে পথে ঘুরছে। অনেকক্ষণ রাস্তায় ঘুরলাম, দেখা হলো না। একটা 16-17 বছরের ছেলে এসে একসময় জিজ্ঞেস করলো, স্যার কাউরে খুঁজেন? খুঁজেন? আমি বললাম না। সে বয়স্কদের মতো ভারী গলায় বলল, একটা ভালো জায়গা আছে, যাইবেন? না। তবু সে পিছু ছাড়ো না, আমার সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। ঠিক পাশাপাশি না, খানিকটা দূরত্ব রেখে। আমি এক সময় বললাম, আমার সঙ্গে 20 টাকার মতো একটা নোট আছে, তোমার দরকার থাকলে নিতে পারো, ধার হিসাবে, পরে ফেরত দিয়ে দেবে। ছেলেটি ধার নেওয়ার ব্যাপারেও আগ্রহ দেখালো না। তবে এবার আর দূরে দূরে রইল না, কাছে এগিয়ে এলো। আমরা দুজন হাঁটছি, কেউ কাউকে চিনি না। আরে হিমু, প্রেজেন্ট সারপ্রাইজ, এসো এসো। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। আমাকে দেখে উচ্ছ্বসিত হবার কোনো কারণ নেই, কিন্তু বড় ফুপা উচ্ছ্বসিত, তার মুখ ভর্তি হাসি। আমি শঙ্কিত বোধ করলাম, মুখে হাসি টেনে এনে বললাম, আজ মাসের 1 তারিখ ফুপা। অবশ্যই আজ 1 তারিখ। তোমার অ্যালাউন্স খাতায় ভরে রেখেছি, এখন বলো কি খাবে? গতবার কফি খেতে চেয়েছিলে, দিতে পারিনি। দিস টাইম আই হ্যাভ কফি, গুড কফি। খাবে? না, একটা কাজে যাচ্ছি। আরাম করে বসো, মনে হচ্ছে অনেকদিন পর তোমাকে দেখছি। আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? খুশি খুশি লাগছে? হ্যাঁ, খুশির কারণ ঘটেছে। কারণটা বলার আগে তোমার উপর যে এমবার্গো ছিল তা উঠিয়ে নেওয়া হলো। নো এমবার্গো। ইচ্ছে করলে তুমি এখন আমার বাড়িতে যেতে পারো। ইচ্ছে করলে তুমি এখন আমার বাড়িতে যেতে পারো। হ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের সঙ্গে বাস করতে পারো। এক কাজ করো, আজই আসো, সন্ধ্যার পর আসো, ডিনার করো আমাদের সঙ্গে। ঠিক আছে ফুপা, যাব। এখন যাই। বড় ফুপা বিস্মিত হয়ে বললেন, এমবার্গো কি জন্য উঠিয়ে দেওয়া হলো তা জানতে চাইবে না? না। আশ্চর্য ব্যাপার, সামান্য কৌতূহল বোধকে হচ্ছে না। এমবার্গো নেই, এটাই বড় কথা। কেন নেই তা নিয়ে মাথা ব্যথা করতে চাচ্ছি না। বসো তো, বলি কি জন্য এমবার্গো বাতিল হয়েছে। সন্ধ্যাবেলা যখন খেতে যাব তখন শুনবো। আচ্ছা এখনই শোনো, তোমার কৌতূহল না থাকতে পারে, আমার বলার আগ্রহের দাম দেবে না। আরাম করে বসো, তোমার পা উঠিয়ে বসার অভ্যাস, পা উঠিয়েই বসো। কফি খাও, এই কফিটা তোমার জন্যই আনানো। ওই দিন কফি খেতে চাইলে দিতে পারলাম না। আমি বললাম, আনন্দিত মানুষের মুখের দিকে তাকানোই আনন্দময় ব্যাপার। ফুপাকে দেখে ভালো লাগছে। তাছাড়া ফুপা মুখে যাই বলুক, আমাকে বেশ পছন্দ করে। হিমু, জি। বাদল সম্পর্কে আপনার দুশ্চিন্তা দূর হয়েছে বলে আপনি খুশি। ও দেশের বাইরে চলে যাচ্ছে, খুব সম্ভব আমেরিকা। ফুপা অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। হতভম্ব ভাব খানিকটা কাটার পর বিড়বিড় করে বললেন, আসলেই তোমার ক্ষমতা আছে। ইয়েস, ইউ হ্যাভ পাওয়ার। বাদল ভুল বলেনি, আমি ইমপ্রেসড, থিরোলি ইমপ্রেসড। ফুপার ঘোর লাগা চোখে তাকিয়ে আছেন। আমি তার ঘোর অনেকক্ষণ কাটিয়ে দিতে পারি। বাদল বাইরে চলে যাচ্ছে এটা বলার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। আমি অনুমান করে বলেছি, যেহেতু ফুপা আমার উপর থেকে এমবার্গো তুলে নিচ্ছে, সেহেতু আমি ধরে নিয়েছি বাদলকে নিয়ে তার আর ভয় নেই। আমেরিকা যাত্রার ব্যাপারটা আরো সহজে অনুমান, বাদলের বড় বোন রিনকি আছে আমেরিকায়, সেই ব্যবস্থা করেছে। হিমু, জি ফুপা। আমি সত্যি অবাক হয়েছি, সুপার ন্যাচারাল পাওয়ার তাহলে মানুষের আছে? তা আছে। ভবিষ্যতে তুমি কি কিছু বলতে পারো? সবই খানিকটা পারি। না না, সবাই পার ব্যাপার না। আচ্ছা, আমার ভবিষ্যৎ কি বলো তো? আপনার ভবিষ্যৎ খুব ভয়াবহ। ফুপা হকচকে গেলেন, চট করে তার চোখ বড় বড় হয়ে গেল। তিনি জড়ানো গলায় বললেন, কেন? আপনার জীবন হবে নিঃসঙ্গ, প্রচুর মদ্যপান করবেন, 2 বছরের মাথায় বড় ধরনের স্ট্রোক হবে। যদি বেঁচে যান তাহলেও সমস্যা। ফুপুর সঙ্গে খিটমিটি লেগেই থাকবে। শেষটা এমন দাঁড়াবে যেন দুজন থাকবেন 2 বাড়িতে। এসব তুমি কি বলছো? যা ঘটবে তাই বলছি ফুপা। তোমার আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছো না অনুমান করছো? আধ্যাত্মিক ক্ষমতা থেকে বলছি, তবে লজিকও একে সাপোর্ট করবে। মেয়ে কাছে নেই, ছেলে চলে যাচ্ছে, নিঃসঙ্গ হওয়াটা তো স্বাভাবিক। সামনের বছর রিটায়ার করছেন, কাজেই মেজাজ থাকবে খারাপ। এমনিতেই আপনি সিগারেট বেশি খান, আরও পরিমাণ বাড়বে। নিঃসঙ্গতা দূর করার জন্য মদ্যপানের মাত্রা দেবেন বাড়িয়ে। স্ট্রোক হবে। যতই দিন যাচ্ছে ফুপুর সঙ্গে ততই আপনার দূরত্ব বাড়ছে। যেহেতু বাড়ি ছাড়াও ঢাকায় আপনার একটি অ্যাপার্টমেন্ট আছে, কাজেই অনুমান করে দূরত্ব বাড়ছে। কাজেই অনুমান করছি শেষে ভয়ঙ্কর দিনগুলো দুজন থাকবেন 2 জায়গায়। কফি এসেছে।
ফুপা শুকনো মুখে কফি পেলায় চুমুক দিচ্ছেন। ফুপার মুখের ভাব দেখে আমার মায়াই লাগলো। আমি কফি শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এত মন খারাপ করার কিছু নেই ফুপা, আগে ভাগে সমস্যা জানা থাকলে সমস্যা এড়ানো যায়। ফুপা গম্ভীর গলায় বললেন, তুমি যা বলছো তাই হবে? আমি সমস্যা এড়াতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। তুমি তো খবর রাখো না, মদ্যপান 3 গুণ বেড়েছে, এখন রোজই খাই। তোমার ফুপুর সঙ্গে বাক্যালাপ 7 দিনের ভিতর 2 দিন থাকে বন্ধ। তুমি এসো, আজ সন্ধ্যায় কথা বলবো। ফুপার বাড়িতে যাওয়ার আগে পুরানো ঢাকায় গেলাম। অনেক খোঁজাখুঁজির পর তিতলি যে বাড়িতে থাকে সেটা বের করলাম। ভঙ্গুর দশা 1 দোতলা বাড়ি। আধ ঘন্টার মতো কড়া নাড়ার পর বুড়ো মতো এক লোক বের হয়ে এলেন। আমি তিতলির সঙ্গে দেখা করতে চাই শুনে তিনি খুবই সন্দেহজনক চোখে আমাকে দেখতে লাগলেন। তিতলি এই বাড়িতে তার বাবা বলেছেন। তিনি বলবেন কিভাবে, তিনি তো জেলে। ব্যাখ্যা করতে হলে অনেক সময় লাগবে। আপনি তিতলিকে দয়া করে বলুন হিমু এসেছে। আপনি কোত্থেকে এসেছেন? এত সব জানার কোনো দরকার নেই, আমার নাম বললেই হবে। কি নাম বললেন? হিমু? হিমালয়? দাঁড়ান এইখানে। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নেমে এলেন প্রায় সঙ্গে সঙ্গেই। বিরস মুখে বললেন, তিতলি বলেছে দেখা হবে না। আপনি কি আমার নাম বলেছিলেন? বলেছিলাম। গুবলেট পাকাননি তো? এইটা বলতে গিয়ে অন্যটি বলেননি তো? বলেছি হিমু দেখা করতে চায়, হিমালয়। আচ্ছা ঠিক আছে। ভদ্রলোক ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হচ্ছে ভদ্রলোক আবার দরজা খুলে বললেন, অপ্রস্তুত গলায় বলবেন, আপনাকে বসতে বলেছে। ইনটিউশন কাজ করলো না। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও কেউ দরজা খুলল না। ফুপার বাড়ি পুরো অন্ধকার, পড়ছেও আলো নেই। ব্যাপার কি বুঝতে পারছি না। গেট খুলে অনিশ্চিত ভঙ্গিতে ভিতরে ঢুকলাম। মনে হচ্ছে বাড়ি খা খা করছে, কেউ নেই। বারান্দায় পা দিতেই ফুপা বলেন, এসো হিমু, তোমার জন্য অপেক্ষা করছি। বাড়ি অন্ধকার কেন বুঝতে পারছি না। সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে, শুধু এখানেই নেই। কেন কোনো মানে হয় বলো তো? ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলাম, সে বলল কাট আউট চুরি হয়ে গেছে। কাট আউট কোনো বাড়িতে চুরি হয়? চোর কাট আউট দিয়ে কি করবে বলো দেখি? কাট আউট লাগিয়ে দিলেই হয়। এখানে এসব পাওয়া যায়, সেগুলো ফিট করে না। ব্যাংকক থেকে এনেছিলাম, ড্রাইভারকে পাঠিয়েছি, খুঁজে দেখতে কোথাও পাই কিনা। বাড়িতে কেউ নেই? তোমার ফুপু আছে, সামান্য একটু আর্গুমেন্ট হয়েছে, সুটকেস গুছিয়ে সন্ধ্যাবেলা চলে গেল। গেছেন কোথায়? বলে গেছে হোটেলে গিয়ে উঠবে। যন্ত্রণা সহ্য হচ্ছে না। ইট ইজ হাউ টাইম দ্যাট সামথিং হ্যাজ টু বি ডান। মনে হয় না এই মহিলার সঙ্গে বাস করতে পারবো। বাদল বাড়িতে নেই? আছে, ঘরে বসে কি যেন করছে, গোদের উপর বিস্ফোরা। ঘরে বসে কি যেন করছে, গোদের উপর বিস্ফোরা। আমি ওর সঙ্গে একটু গল্প করে আসি ফুপা, অনেকদিন কথা বলা হয় না। যাও। ও আরেকটা কথা, তোমাকে ডিনারের আমন্ত্রণ করেছিলাম, সরি অ্যাবাউট দ্যাট। কিছু রান্না হয়নি। কাজের মেয়ে 2 জন আছে, ওরা রাঁধতে পারতো। তোমার ফুপু তাদের নিষেধ করে গেছে, 2 জনকেই ছুটি দেওয়া হয়েছে। এটা কোনো সমস্যা না ফুপা, পাউরুটি আছে তো, ওটাই খেয়ে নেবো। পাউরুটি খেতে হবে না, ড্রাইভারকে বলছি যা পাই নিয়ে আসবে। বাদলের সঙ্গে কথা বার্তা যা বলার বলো, তুমি ছাদে চলে এসো। বাদলের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বলছে। প্রদীপের সামনে সে পদ্মাসন হয়ে বসে আছে, তার পরনে গেরুয়া চাদর। হচ্ছে কি এসব? মনটা স্থির করার চেষ্টা করছি। তুমি বলেছিলে না, মন বিক্ষিপ্ত হলে প্রদীপের দিকে তাকিয়ে মন স্থির করা যায়। বলেছিলাম নাকি? কি আশ্চর্য, না বললে আমি জানবো কোত্থেকে? মন কি খানিকটা স্থির হয়েছে? বুঝতে পারছি না হিমুদা। এসো, ঘরে এসো। তোর সাধনায় বিঘ্ন হবে না তো? কি যে বলো তুমি। বাদল বিস্মিত হয়ে বলল, কি করে বুঝলে? ও আচ্ছা, তুমি তো সবই বুঝবে। ঘর পুরোপুরি অন্ধকার না করলে প্রদীপের আলো স্পষ্ট বোঝা যায় না, এই জন্যই কাট আউট খুলে ড্রয়ারে রেখেছি। ভালো করিনি হিমুদা? বাদল উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ঠিকই আছে। শুনলাম তুই আমেরিকা যাচ্ছিস। বাদল হাসলো। কি পড়বি সেখানে? আমেরিকা গেলে তো তবে পড়বো। যাচ্ছিস না? তুমি কি পাগল হিমুদা? আমি যাবো আমেরিকা কেন? তাহলে যাওয়া হচ্ছে না? অফকোর্স না। এমনিতে অবশ্যই কাউকে কিছু বলছি না, সবাই ভাবছে আমি যাচ্ছি, কাজেই আমাকে কেউ ঘাটাচ্ছে না, যা ইচ্ছা করতে পারছি। হিমুদা, আমি এইখানেই থাকবো। ফুপা ফুপু মনে কষ্ট পাবেন, আমি চলে গেলে আরো কষ্ট পাবেন। ঠিক আছে, তবে নিজের জীবন নিয়েও তো ভাবতে হবে। বড় হয়ে কি করবি? তুমি যা করছো তাই করবো, রাস্তায় রাস্তায় ঘুরবো। হিমুদা, এখন তুমি আমাকে মন স্থিতি করার কৌশলটা ভালো মতো শিখিয়ে দাও। প্রদীপটা শুধু কাঁপছে, দরজা স্থিতি করার কৌশলটা ভালো মতো শিখিয়ে দাও। প্রদীপটা শুধু কাঁপছে, দরজা জানালা বন্ধ করে দেব? পদ্মাসনটা কি ঠিক মতো হয়েছে? সবই ঠিক আছে, দরজা খোলা রাখাই ভালো।
এতে শরীর ঠান্ডা থাকবে। চাদরটা খুলে খালি গা হবে। রেশমি কাপড় গায়ে থাকলে ভালো। তোর মটকা পাঞ্জাবি আছে না, ওইটা একটা পরে নে। ভাগ্যিস তুমি এসেছিলে হিমুদা, তুমি না এলে কি যে হতো। তুই সাধনা চালিয়ে যা, আমি ফুপার সঙ্গে দেখা করে আসি। না না, তুমি এখানে বসো। এখানে বসলে হবে কি করে? তুই তো এখন সাধনা করবি। ও আচ্ছা, তাও তো কথা। আচ্ছা তুমি যাও। যা ভেবেছিলাম তাই। বড় ফুপা পানের যাবতীয় আয়োজন নিয়ে ছাদে বসেছেন। আইস বক্সে বরফ, ঝালমরিচ মাখানো চীনাবাদাম। তিনি বসে আছেন শীতল পাটিতে। ঠিক বসে নেই, আধা শোয়া হয়ে আছেন। বসো হিমু, তোমার ফুপু চলে যাওয়ায় একদিকে ভালো হয়েছে। ক্যাট করে কথা শোনাবে না, মুখ গম্ভীর করে থাকবে। পুরো বোতল শেষ করবেন? না, শরীরে সহ্য হয় না। 5 পেগের বেশি এখন আর পারি না। এর কম হলে ঘুমের অসুবিধা হয়, বেশি হলে বমি বমি ভাব হয়। আপনি কি নিয়মিত 5 প্যাক করে চালাচ্ছেন? কাল একটু বেশি হয়ে গেল, 10 ক্রস করে ফেলেছিলাম। তারপর বমি টমি করে কেলেঙ্কারি অবস্থা। তবে কাল খুব ভালো ঘুম হয়েছিল, এক ঘুমে রাত কাভার। এখন বলো হিমু, তুমি কেমন আছো? ভালো। ফুপা গ্লাসে লম্বা চুমুক দিতে দিতে বললেন, নেশাটা তার ঠিক মতো ধরুক, তারপর হায়ার ফিলোসফি নিয়ে আলোচনা করব। মনের তরল অবস্থায় হায়ার ফিলোসফি নিয়ে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, তুমি কি মাওলানা জালালউদ্দিন রুমির কবিতা পড়েছো? না, আমিও পড়িনি। শুনেছি উনি মদ্যপান নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছেন। অনেক ভালো কাজ করলে লোকে তাকে ভালো কথা বলে না। মদ্যপান তো কোনো ভালো কাজ না। এ নিয়েও একটা লোক ভালো কথা বলবে ভাবাই যায় না। পড়ে দেখা দরকার, বলো কি হিমু? পড়ে দেখা দরকার, বলো কি হিমু? আপনি দেখি অতি দ্রুত চালিয়ে যাচ্ছেন ফুপা। প্রথম 3টা অতি দ্রুত খেতে হয়, এরপর স্লো স্টেডি হয়ে যেতে হয়, এটাই নিয়ম। আজকে আপনি 5-এর ভিতরে থাকবেন না, সীমা অতিক্রম করবেন। তোমার ফুফু নেই, সুযোগ যখন পাওয়া গেছে। সীমা অতিক্রম করায় আনন্দ আছে হিমু। আনন্দ আছে বলেই সবাই সীমা অতিক্রম করতে চায়। অবশ্যই আমাদের হলিবুকে সীমা অতিক্রম করতে নিষেধ করা হয়েছে। আপনি শুধু শুধু হাসছেন ফুপা। শুধু শুধু হাসছি নাকি? যা ভাবছো তা না, এখনো নেশা হয়নি, আনন্দে হাসছি। তোমার ফুফু বাড়িতে নেই, এই জন্য আনন্দ বোধ হচ্ছে। আই হেট দিস ওম্যান। সারা জীবন হেট করেছি, মুখে কখনো বলিনি, ভদ্রতা করে বলিনি, আজ তোমাকে বললাম। আমি তাকিয়ে আছি, মনে হচ্ছে অন্ধকারেও ফুপার চোখ চকচক করছে, বিড়ালের চোখের মতো জ্বলছে। হিমু, জি। মাঝে মাঝে এই মহিলাকে আমার খুন করে ফেলতে ইচ্ছে। আমাকে খুশি করার জন্য সে আবার কখনো কখনো আহ্লাদি ধরনের কথা বলে। আমি মনে মনে বলি, চুপ হারামজাদি। কিন্তু বাইরে এমন ভাব দেখাই যেন আমি বড় আনন্দিত। ফুফু কি আপনাকে পছন্দ করেন? কে জানে করে কিনা, হু কেয়ার্স। বুঝলে হিমু, আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। 23 বছর এমন একজন মহিলার সঙ্গে কাটালাম যাকে আমি সহ্যই করতে পারি না। ফুপা, আর খাবেন না। আপনি ঠিক মতো কথা বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। কথা জড়ালে কিছু আছে যায় না, কি বলছি তা বুঝতে পারছো তো? বুঝতে পারলেই হলো। একটু সরে বসো, হঠাৎ করে বমি টমি হয়ে যেতে পারে। কি যে তোমাকে বলছিলাম, কি পরিমাণ ঘৃণা করি তোমার ফুফুকে, সেটা যদি ব্যাখ্যা করি, উদাহরণ দিলে তুমি বুঝবে। উদাহরণ না দিলে বুঝবে না। 4 বছর আগের কথা, অফিসে গেছি। রিনকি কাঁদতে কাঁদতে টেলিফোন করেছে। ডিম ভাজতে গিয়ে নাকি তার মার শারীরে আগুন লেগে গেছে, সমস্ত শরীর পুড়ে গেছে। খবরটা শুনে এমন একটা আনন্দ হলো, তোমাকে কি বলবো হিমু। বাঁচলাম। ভাগ্যিস মানুষের মনের কথা কেউ বোঝে না। মনের কথা বুঝতে পারলে বিরাট কেলেঙ্কারি হয়ে যেত। মনের কথা বুঝতে পারে না বলে কেউ কিছু বুঝলো না। আমি এমন একটা ভাব করলাম যে মনের দুঃখে মারা যাচ্ছি। সারা রাত না ঘুমিয়ে তোমার পুকুর বাসে বসে হা 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 হা। ফুপা, বলো, বালিশে মাথা রেখে শুয়ে পড়লে কেমন হয়? আপনি যেভাবে মাথা দোলাচ্ছেন তাতে মনে হয় মাতাল হয়ে গেছি বলে ভয় পাচ্ছ। মোটেও না। মাতাল হলে ডাবল ভিশন হয়, সব জিনিস দুটো করে দেখা যায়, কিন্তু আমি একটাই দেখতে পাচ্ছি, অনলি ওয়ান। হিমু, বড় আনন্দ লাগছে, সত্য কথা বলার আনন্দ। আপনি কিন্তু ফুপা সত্য কথা বলছেন না। সত্যি কথা বলছি না, এক বিন্দুও না। ফুপুর গা যখন আগুনে পুড়ে গেল তখন আপনি ভয়ঙ্কর মন খারাপ করেছিলেন। তোমার তাই ধারণা? হ্যাঁ, ওটা ছিল অভিনয়। আমি তোমাদের আসাদুজ্জামান নূরের চেয়ে অনেক ভালো অভিনয় জানি। ওই ছাগলা দাড়িকে আমি অভিনয় শেখাতে পারি। হা, ভালো অভিনয় জানি। ওই ছাগলা দাড়িকে আমি অভিনয় শেখাতে পারি। হা হা হা। আপনি তাহলে জেনে শুনে এমন ভয়ঙ্কর জীবনযাপন করছেন কেন? উপায় নেই বলেই করছি। উপায় যে একেবারে নেই, তাই বা বলছেন কেন?
উপায়টা কি? এক সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধোবেন, নাস্তা খাবেন, চা খাবেন, তারপর 2 কাপ চা, 2টা সিগারেট, তারপর শীষ দিতে দিতে ঘর থেকে বের হবেন, একটা রিক্সা নেবেন, 5 টাকায় রিক্সা যতদূর যেতে চাই ততদূর যাবেন, তারপর রিক্সা থেকে নেমে হাঁটতে শুরু করবেন, হাঁটতে থাকবেন, মাঝে মাঝে বিশ্রামের জন্য থামতে পারেন, কিন্তু কখনোই পিছনে ফিরে তাকাবেন না। কতদিন হাঁটবো? 5 বছর, 10 বছর, 20 বছর, নির্ভর করে যতদিন আপনি বাঁচবেন তার উপর। হিমু, তুমি আসলেই পাগল, খারাপ ধরনের পাগল, এ ডেঞ্জারাস ম্যাডম্যান। ডেঞ্জারাস বলছি কারণ তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে। পছন্দ না হবার কোনো কারণ নেই ফুপা। এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না। সবকিছু প্রচন্ড গতি ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াস ঘুরছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ঘুরছে, ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে। শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে। এক সময় কিন্তু মানুষ ঘুরে বেড়াতো, যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, পাখিদের দেখতো, তারা মহাসমুদ্রে উড়ে পার হতো, শীতের দেশ থেকে আসে গরমের দেশে, আবার উড়ে যায় শীতের দেশে, সারাক্ষণই উড়ছে। সমুদ্রের মাছের ঝাঁকও তাই করে। মানুষেরও তাই করা উচিত। তাই করলে আজকের সভ্যতা, আজকের জ্ঞান বিজ্ঞানের কি হতো? এইসবের প্রয়োজন নেই ফুফা, প্রয়োজন নেই। না, ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি। তুমি পাগল হিমু, পাগল, বদ্ধ উন্মাদ। আমরা সবাই পাগল ফুপা। পৃথিবীটাই একটা ম্যাড হাউস। আমি আজ উঠি, মাথা ধরেছে, ঘরে গিয়ে শুয়ে থাকবো। এক্ষুনি খাবার নিয়ে আসবে। আসুক, আমার খেতে ইচ্ছে করছে না। মাথা ধরলে আমি কিছু খেতে পারি না। ঘরে ফিরলাম অনেক রাতে। বায়েজিদ সাহেব আমার ঘরের সামনে মোড়ায় একা একা বসে আছেন। আমি বললাম, এত রাত জেগে বসে আছেন, কি ব্যাপার বায়েজিদ সাহেব? বায়েজিদ সাহেব নরম গলায় বললেন, একটা ভালো খবর ছিল। এত আনন্দ হচ্ছে, আপনাকে খবরটা না দিয়ে ঘুমোতে পারছি না। মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। জি, আপনি যেমন বলেছিলেন ঠিক সেরকম ছেলে, চাকরি করে, দেশ থেকে দেশ ঘুরে বেড়ায়। খুব ভালো খবর বায়েজিদ সাহেব, আপনার জন্যই হয়েছে। ছেলের একটা ছবি আছে আমার কাছে, ছবিটিকে একটু দেখবেন? অন্য একদিন দেখব, এখন প্রচন্ড মাথা ধরেছে। অবশ্যই ছবি দেখার দরকার নেই, আমি জানি ছেলে সুন্দর। সুন্দর না? রাজপুত্রের মতো ছেলে। সব আপনার জন্যই হয়েছে, সব আপনার জন্য। আমি জানতাম হবে। যেদিন আপনাকে বলেছি সেই দিনই আমি জানি। মেয়েকে চিঠিও লিখলাম। বায়েজিদ সাহেব চোখ মুছছেন। দুঃখে মানুষ কাঁদে, আবার আনন্দেও কাঁদে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখন থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি আনন্দ এবং দুঃখ? প্রচন্ড মাথা ধরেছে, কিছু ভাবতে পারছি না। বায়েজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনি শুয়ে থাকুন, আমি একটু হাওয়া করি। আপনাকে কিছু করতে হবে না, দয়া করে আমাকে একা ছেড়ে দিন প্লিজ। ঘরে কি ঘুমের ওষুধ আছে? এক গাদা হিপনল খেয়ে শুয়ে থাকবো। মাথার যন্ত্রণা আর মুখোমুখি হতে চাচ্ছি না। মাথার যন্ত্রণা খুব কষ্ট পেলাম। এই যন্ত্রণা দীর্ঘদিন আমাকে আচ্ছন্ন করে রাখলো। দিন এবং রাত্রির ব্যবধান মুছে গেল। মনে হতো সব সময় দিন, সব সময় রাত। মেস থেকে তারা আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিল। হাসপাতালের ওয়ার্ডটি বিশাল রোগীরা শুয়ে আছে, আমি তাদের সঙ্গে শুয়েছি। স্থান কাল সম্পর্কে বিভ্রমের মতো। এই মনে হয় হাসপাতাল, এই মনে হয় হাসপাতাল নয়। স্টিমারের খোলা ডেক, সিটি বাজিয়ে স্টিমার চলছে, আমরা খুব নাচছি। ক্রমাগত এই লোকজন আসছে আমাকে দেখতে। এগুলি মনে হয় বিভ্রম, মস্তিষ্ক কল্পনা করে নিচ্ছে। বড় মামাকে একদিন দেখলাম, তিনি আমার সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, বিড়বিড় করে বলছেন, এ কি সমস্যা বাধালি বলতো। এই দৃশ্য অবশ্যই বিভ্রম। বড় মামা মারা গেছে অনেক দিন আগে। এক গভীর রাতে রূপাকে দেখলাম। সে রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলছে, কত কষ্ট করে তোমার ঠিকানা বের করেছি, তাকে তুমি জানো? আমি তোমাকে হাসপাতালে রাখবো না, বাড়িতে নিয়ে যাব। তোমার বাবা মা, তারা কি বলবেন? যা বলার বলুক। একদিন সেতু এলো 1000 টাকা সাথে নিয়ে। তার মুখ শুকনো, সে লজ্জিত এবং বিবৃত। মাথা নিচু করে অনেকক্ষণ বসে রইল। তারপর বলল, আপনার টাকাটা নিয়ে এসেছি, এটাকে বালিশের নিচে রাখবো? রাখো। আমি যদি খানিকক্ষণ আপনার বিছানার কাছে বসে থাকি, তাহলে কি আপনার রাগ করবেন? না। এই সব দৃশ্যের সবই কি কল্পনা? বোঝার কোনো উপায় নেই। এক সময় তিতলি এসে উপস্থিত, তার পরনে আকাশি রঙের শাড়ি, হাত ভর্তি সবুজ চুড়ি। সেই হাতের চুড়ি টুনটুন শব্দ করতে লাগলো। আপনি কি আমাকে চিনতে পারছেন? পারছি, আপনি তিতলি। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। তাই তো দেখছি। কি রোগা হয়েছি, প্রায় প্রচন্ড মাথার যন্ত্রণা হয়। ইদানিং তার সঙ্গে জ্বর হচ্ছে। কে দেখছে আপনাকে? সবাই দেখছে। মেসের একজন ঝি, সে তার দেশ থেকে মাথায় মাখার একটা তেল এনে দিয়েছে।
ওইটা মাথায় মাখি। মাথায় মাখলে খুব আরাম হয়। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখছে না? দেখছে, সবাই দেখছে। মৃত আত্মীয় স্বজনরাও নিয়মিত খোঁজ খবর নিচ্ছে। আমার বড় মামা তো প্রায় রাতেই আমার সঙ্গে ঘুমান। ছোট বিছানা দুজনের চাপাচাপি হয়। উপায় কি, শুধু বাদল আসছে না। অসুখের সময় ও পাশে থাকলে ভালো লাগতো। ও কোথায়? ও আমেরিকা গিয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে। আমি ওর বিছানার পাশে কিছুক্ষণের জন্য বসি। আপনি কি রাগ করবেন? না, রাগ করব না। আমার বাবারও মাথা ব্যথা রোগ আছে। মাথার যন্ত্রণায় উনি যখন ছটফট করতেন, আমি হাত বুলিয়ে দিতাম। বাবার ধারণা আমি হাত বুলালেই বাবার মাথা ব্যথা সেরে যেত। আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব? না। মাথা ব্যথা সেরে যেত। আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব? না। আপনি কি আমার বাবার খবর জানেন? না। স্পেশাল ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। আপনার বাবাকে আপিল করেছেন? আপিল করেছেন। আপনি যে খুব শান্ত ভঙ্গিতে ব্যাপারটা গ্রহণ করছেন, তা দেখে আমার ভালো লাগছে। আমার বাবা আমাকে শান্ত থাকতে বলেছেন। আমি শান্ত হয়ে আছি। খুব ভালো। আমার ধারণা আমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ। আপনার ধারণা ঠিক আছে। পৃথিবীতে অশ্রেষ্ঠ মানুষ বলে কিছু নেই, সব মানুষই শ্রেষ্ঠ। বাবা আপনার সঙ্গে দেখা করতে চান। আপনি কি যাবেন? আপনার শরীর এত খারাপ, আমার বলতে লজ্জা লাগছে। আমি যাব, অবশ্যই যাব। স্বপ্ন দৃশ্যগুলোতেও কি সত্যি থাকে? কারণ পুরোপুরি সুস্থ হবার পর শুনলাম আসলেই স্পেশাল ট্রাইব্যুনালে মোবারক হোসেন সাহেবের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপিল করেছেন, তাতে লাভ হয়নি। মার্সি পিটিশন করেছেন, তার ফলাফল এখনো জানা যাচ্ছে না। একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। মোবারক হোসেন খুশি খুশি গলায় বললেন, হেমু কেমন আছো? ভালো। শুনেছো তো নিশ্চয়ই ওরা আমাকে ঝুলিয়ে দিচ্ছে? শুনেছি। দিনক্ষণ এখনো ঠিক হয়নি, কিংবা কে জানে হয়তো ঠিক করেছে, আমাকে কিছু বলছে না। ও ভালো কথা, পরে আবার জিজ্ঞেস করতে ভুলে যাব। তোমার বন্ধুর চাকরিটা কি হয়েছে? জানি না, আমি আর খবর নেইনি। কিছুই জানো না? জি না। তুমি শুনলে অবাক হবে। আমি তোমার ওই বন্ধুকে একদিন স্বপ্নে দেখলাম। সে আমাকে বলছে, স্যার একটু দয়া করবেন, আমাদের একটা বাচ্চা হবে। আমার বন্ধুর সঙ্গে খুব সুন্দর তোমার বন্ধুর সঙ্গে খুব সুন্দর মতো একটা মেয়ে। মেয়েটা স্বামীর কথায় খুব লজ্জা পাচ্ছে। আমি তোমার ওই বন্ধুকে কোনোদিন দেখিনি, কিন্তু স্বপ্নে সঙ্গে সঙ্গে চিনে ফেললাম। মোবারক হোসেন সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, আপনি কেমন আছেন? মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। হেমু? জি। আমার মাথাটা বোধ হয় এলোমেলো হয়ে যাচ্ছে। যে সেলে রাখা হয়েছে সেখান থেকে 100 গজ দূরে জেলখানার ফাঁকা মাঠ। মাঝে মাঝে কয়েদিরা সেই মাঠে ফুটবল খেলে। এক রাতে কি হয়েছে জানো? হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালা শিক ধরে মাঠটার দিকে তাকালাম। দেখে কি জানো? মাঠটার মাঝখানে একটা গাছ, বড়সড় একটা গাছ। চারিদিক ধুধু করছে, আর কিছুই নেই। গাছ কোত্থেকে এলো বলতো? তিনি আমার জবাবের জন্য অপেক্ষা করলেন না। কিছুক্ষণ চুপচাপ থেকে নিচু গলায় বললেন, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার জন্য ডেকেছিলাম। জরুরি কথাগুলো একটাও এখনো মনে পড়ছে না। জহির সম্পর্কে কি যেন বলতে চাচ্ছিলাম, বলতে পারছি না। জহির তোমার ভালো বন্ধু ছিল, তাই না হেমু? জি। সে ছেলে এখন কেমন আছে বলতো? সে অসাধারণ একটা ছেলে। মোবারক হোসেন সাহেব হাসতে হাসতে বললেন, অতি খারাপ মানুষ হয়েও অসাধারণ একটি ছেলেকে জন্ম দিয়েছি। এই তো কম কথা না, কি বলো? তা তো ঠিকই। তুমি এখন চলে যাও হেমি, বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। আমি উঠে দাঁড়ালাম। মোবারক হোসেন সাহেব বললেন, তোমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে হিমু, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে, রোদে বেশি ঘোরাঘুরি করবে না। জি আচ্ছা। আমি জেল কর্তৃপক্ষকে বলে রেখেছি, ফাঁসির দিন তারিখ হলে তোমাকে যেন জানানো হয়, যেন তোমাকে এই দৃশ্যটা দেখার অনুমতি দেওয়া হয়। তুমি একবার বলেছিলে তোমার খুব শখ এই দৃশ্য দেখার। এরা আমার এই অনুরোধ হয়তো রাখবে। আমি চুপ করে রইলাম। তিনি নিচু গলায় বললেন, তোমার জন্য সামান্য কিছু হলেও করতে পারছি, এই জন্য ভালো লাগছে। তুমি চলে যাবার আগে কিছু বলবে, সান্ত্বনার কোনো বাণী? আমি নিচু গলায় বললাম, জাস্ট উই উইল বি। কি বললে? কিছু বলিনি চাচা। আচ্ছা যাও, তোমাকে অনুমতি দিলে চলে এসো, কেমন? আচ্ছা হেমু, আজকে পূর্ণিমা, তুমি তো আবার চন্দ্র সূর্যের হিসাব খুব ভালো রাখো। আজ পূর্ণিমা না, শুনেছি এরা ফাঁসি দিনের বেলায় দেয়, ভোরবেলা। কদিন ধরে মনে হচ্ছে এদের যদি বলি আমার বেলায় নিয়মের একটু ইন্টারেস্টিং হবে না। চাচা যাই? আচ্ছা যাও। আমার কথাবার্তায় কিছু মনে করো না, আজকাল কি সব বলি তার হিসাব রাখতে পারি না।
জেল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি। বিশেষ বিবেচনায় তারা মোবারক হোসেন সাহেবের শেষ ইচ্ছা পূরণ করেছেন। আমাকে আগামীকাল ভোর 4টায় যেতে বলা হয়েছে। ডিআইজির প্রিজন আমাকে একটি পাস দিয়েছে। এটা দেখালেই জেলখানায় আমাকে ঢুকতে দেবে। আমি কি যাব দেখতে? অবশ্যই যাব। আমাকে যেতেই হবে। এই নিমন্ত্রণের ব্যবস্থা প্রকৃতি নিজেই হাতে করেছে। একে অগ্রাহ্য করার পথ কোথায়? কেন জানি মনে হচ্ছে আজ রাতে আমার গাঢ় ঘুম হবে। ঘুমোনো মাত্রই ওই স্বপ্নটা দেখব। দরজার ওপাশ থেকে কেউ আমাকে ফিসফিস করে ডাকবে, হিমু, এই হিমু। ওই স্বপ্ন আমার দেখতে ইচ্ছে করছে না। আমি আজ সারা রাত জেগে থাকবো, হাঁটবো পথে পথে। কদিন ধরেই রাত 10টার দিকে লোডশেডিং হচ্ছে। কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। আজও লোডশেডিং। এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। আজও লোডশেডিং। কিন্তু আকাশ ভেঙে নেমেছে জ্যোৎস্না। সমস্ত শহর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জ্যোৎস্না দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ